কি একটু কেউ রেসপন্স করে জানিও তো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ, থ্যাংক ইউ। তো এরপরে আমাদের এই যে সিডিপি কথাটা আমরা ইউজ করি তার কিছু মানে আছে। দেখো এখানে লেখা আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি। চাইল্ড ডেভেলপমেন্ট জিনিসটা কি এবং প্যাডাগোগি জিনিসটা কি? তোমরা অনেকেই এইখানে আছো, কেউ কি বলতে পারবে যে হোয়াট ইজ চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড হোয়াট ইজ পেডাগোগি? এখানে অ্যান্ড কথাটা কেন যুক্ত হয়েছে? তোমাদের মধ্যে কেউ একজন বলার চেষ্টা করো যে চাইল্ড ডেভেলপমেন্ট জিনিসটা কি এবং প্যাডাগোগি জিনিসটা কি। এনিওয়ান? ভুল হোক, আমি এর তোমাদের কাছ থেকে ইনকোয়ারি করছি, এর মানে এটা নয় যে তুমি যেটা বলবে সেটাই ঠিক হতে হবে বা পাঁচটা মানুষ শুনছে মানে কি ভাববে ও সমস্ত ভেবে লাভ নেই। তুমি এখানে পড়তে এসছো, জানতে এসছো, জানার জন্য সবাই এখানে একত্রিত হয়েছে। সবাই যদি জেনে যেত আজকে কেউ এই ক্লাসটাও করতো না। তো তোমরা স্যার, তোমাদের চেষ্টা নিজের, করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেষ্টাই করার জায়গা তো এটা। স্যার, মনে বলো। হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট মানে যেহেতু শিশু বিকাশ, এবং পেডাগগিটা মানে হচ্ছে মানে মনোবিজ্ঞান সম্মতভাবে শিশুর বিকাশ। তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে মনোবিজ্ঞান সম্মতভাবে শিশুর বিকাশের জন্যই এখানে এবং শব্দটা ব্যবহার করেছে। বেশ, মনোবিজ্ঞান সম্মত শিশুর বিকাশ। আচ্ছা, শিশুর বিকাশ। আর এটা বললে কি শিশুর স্যার, বিকাশ? পেডাগগি সম্পর্কে ধারণাটা অতটা ক্লিয়ার নেই, বাট চাইল্ড স্টাডিজে যেটুকু দেখেছি, মানে পিয়াজে বা ভাইগটস্কির বিভিন্ন থিওরি, তাতে তো হুম। সব জায়গাতেই শিশুর বিকাশের কথাই বলা হয়েছে। এবং সেখানে তো মানে ছোট থেকে বড় অবধি বিভিন্ন বয়সে যে শিশুর বিভিন্ন রকম ভাবে বিকাশ হচ্ছে, মানে কখনো দৈহিক, কখনো মানসিক, তারপরে নৈতিক। তো এই বিকাশগুলো তো সবই মনোবিজ্ঞান সম্মতই না। তো একদমই, সেই একদমই ঠিক। জন্য এটা মনে হলো। বেশ, খুবই সুন্দর। আর কেউ চেষ্টা করবে? তোমার নামটা কি আহ, যে বললে? স্যার, আমার নাম চন্দ্রাকুণ্ডু মালাকার। আচ্ছা আচ্ছা, চন্দ্রা বললো। চন্দ্রা বললো। আর কেউ চেষ্টা করবে যে? চেষ্টা করবো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, চাইল্ড ডেভেলপমেন্ট যেটা বলতে যে শিশুর মানে বিকাশ, আর পেডাগজি শব্দটা যেটা হচ্ছে পাইডাগোগিয়া থেকে এসেছে, মানে যেটা শিশুকে হচ্ছে পরিচালনা করা, যেটা টু লিড। ওকে, দারুণ। একটা ইনফরমেশন পাওয়া গেল। প্যাডাগোগিটা মানে হচ্ছে টু লিড। ওকে, টু লিড। টু লিডের বাংলাটা কি হবে? টু লিড মানে শিশুকে পরিচালনা করা। পরিচালনা। বেশ। আগে একটা কথা হলো, যেখানে মনোবিজ্ঞানের কথা এলো, তারপরে এলো যে আমি ছেলেকে পরিচালনা করব। আর কেউ চেষ্টা করবে? অনেকেই আছো, অনেকেই আছো, চেষ্টা করো। সবার পার্টিসিপেশন না থাকলে অ্যাক্টিভ লার্নিং আমরা কিভাবে দেবো? তোমরা দুদিন পরে আজকে এখানে যে তোমরা ক্লাস করছো, তোমরা সবাই কিন্তু হুবু শিক্ষক। ঠিক আছে, হুবু শিক্ষক। তো আমাদের এমন শিক্ষক হয়ে উঠতে হবে যেখানে আমাদের প্রতিটা ক্লাসের প্রতিটা স্টুডেন্ট যেন আমাদের সঙ্গে পড়াশোনার সঙ্গে এনকারেজ হয়। তো আমরাই যদি প্রথমে এরকম এরকম যদি আচরণ করি তাহলে কি করে হয়? তো আমাদেরও সবসময় সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। স্যারকে এমন ভাবে তোমরা প্রশ্ন করবে যে স্যারও যেন ঘুরে আবার পড়তে বাধ্য হয়। ঠিক আছে, যেন হ্যাঁ হ্যাঁ ক্লাসে যখন যাচ্ছি আমাকে তাহলে ভালো করে প্রিপারেশন করে নিয়ে যেতে হবে। তো সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো বলো, তোমাদের মধ্যে আর কেউ চেষ্টা করবে? অনেকেই আছো, দুজন খুবই সুন্দর চেষ্টা করেছো। আর কেউ? বেশ, এবার আমি বলছি। দেখো, তোমাদের এই চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগোগিটা যদি প্রথমে বলি যে আমাদের সি টেটের ক্ষেত্রে, সি টেটের ক্ষেত্রে বা আমাদের এমনি যে টেট, টিচার্স এলিজিবিলিটি টেস্ট, এইখানে এই সিডিপির সব জায়গায়, শুধু নট অনলি আমাদের সি টেট, এস টেট, যতগুলো তোমার হচ্ছে স্টেট লেভেলের টেট হয় সবগুলোতেই কিন্তু তুমি দেখতে পাবে এই সিডিপি জিনিসটা কিন্তু কম্পালসারি। ভাই সবাই, সবার ক্ষেত্রে কিন্তু এটা কম্পালসারি থাকে। কিন্তু এই সিডিপি দুটো অর্থে বিভক্ত আছে, একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, একটা হচ্ছে প্যাডাগোগি। আবার এখানে চাইল্ড ডেভেলপমেন্ট কথাটা কেন ইউজ করবো? ঠিক আছে, তো চাইল্ড, এখানে চাইল্ডও হতে পারে, হিউম্যান হতে পারে, ঠিক আছে, ম্যান ডেভেলপমেন্ট হতে, উমেন ডেভেলপমেন্ট হতে পারে। হোয়াই চাইল্ড? হিউম্যান ডেভেলপমেন্ট ইউজ করতে পারতো, তাহলে কেন হিউম্যান ডেভেলপমেন্ট ইউজ করবো না, চাইল্ড কেন? কারণ আছে। ঠিক আছে, তো মোটামুটি
চাইল্ড ডেভেলপমেন্টটা বলতে কি বোঝাচ্ছে এখানে? চাইল্ড ডেভেলপমেন্টে বলতে বোঝায় যে আমাদের জন্ম থেকে, মানে যখন সে ভূমিষ্ঠ হলো, আহ, যখন গর্ভে ছিল, গর্ভ থেকে তার যখন ভ্রূণের উৎপত্তি থেকে যখন সে ভূমিষ্ঠ হলো এবং ভূমিষ্ঠ হওয়ার পরে কত সময় পর্যন্ত আমরা সময়কালকে এই চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে পড়বো বলতো? কেউ বলতে পারবে যে চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে আমরা কতদূর পর্যন্ত পড়বো, যেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট থেকে এই চাইল্ড ডেভেলপমেন্টটাকে আলাদা করে দিতে পারে? নিকিতা আছো ক্লাসে? 6 থেকে 14। একদম 6 থেকে 14। 6 থেকে 14, 6 থেকে 14। ওকে, হ্যাঁ হ্যাঁ, কে বললে? সংযুক্তা। সন্দীপটা বললে, বেশ। নিকিতা, পায়েল আছো? নিকিতা, পায়েল ক্লাসে আছো? শৈবা ক্লাসে আছো? 18 বছর। আচ্ছা, 18 বছর এলো, অ্যাডোলেন্স পিরিয়ড পর্যন্ত। বেশ। আর শুরুটা কোথা থেকে? শুরুটা কোথা একদম থেকে? ভ্রূণ থেকে, মানে ভ্রূণ অবস্থা থেকেই তার বিকাশ শুরু হয়। কে বললে এই কথাটা? স্যার আমি পায়েল। পায়েল বললে, বেশ। পায়েল আগে সিটিভি ক্লাস করেছিলাম না করা হয়নি? না স্যার, মানে করিনি আমি। ওকে, বেশ। তো এইখানে চাইল্ড ডেভেলপমেন্টের কথা যখন বলা হয়েছে, চাইল্ড ডেভেলপমেন্টের সঙ্গে হিউম্যান ডেভেলপমেন্টের একটা পার্থক্য আছে, ভালোই বড়সড় পার্থক্য আছে। এখানে তো হিউম্যান ডেভেলপমেন্ট ইউজ করতে পারতো, সঙ্গে প্যাডাগোজি দিতে পারতো। ঠিক আছে, মূলত তোমরা যখন শিক্ষক হচ্ছ, এবার তোমরা কোন ক্লাসের শিক্ষক হচ্ছ তোমরা মাথায় রাখো। তোমরা কিন্তু ক্লাস 8 পর্যন্ত, বললাম সিটিটা ক্লাস 8 পর্যন্ত হচ্ছে, বা তোমরা ক্লাস 9, 10 পর্যন্ত হয়তো বড় জোর পড়াতে পারো। 11, 12 এর মধ্যে তোমাকে দেওয়া হচ্ছে না, এখন পড়ানো হচ্ছে না। তাহলে অবশ্যই তুমি যতগুলো ক্লাসে পড়বে তার ঠিক 2টো ক্লাস আগে বা তার ঠিক কয়েকটা ক্লাস আগের তোমাকে তথ্যগুলো জানতে হবে। ঠিক আছে, তো একটা শিশু জন্ম হওয়ার ভ্রূণ অবস্থা থেকে, প্যারেন্টাল পিরিয়ড থেকে শুরু করে তার অ্যাডালসেন্স পিরিয়ডটা, কেউ একজন আগে বলছিল অ্যাডালসেন্স পিরিয়ড হতে পারে, পায়েল মনে হয় বলছিলে। তো এই যে অ্যাডালসেন্স পিরিয়ড পর্যন্ত যে সময়কালটা থাকছে, ঠিক আছে, যতক্ষণ সে অ্যাডাল্টহুডে উপস্থিত না হচ্ছে, এই অ্যাডালসেন্স পিরিয়ড পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, সেটা কিন্তু আসবে আমাদের এই চাইল্ড ডেভেলপমেন্টের পর্যায়ে। এবারে এখানে কথা আসবে, আমি যদি এখানে ডেভেলপমেন্ট না লিখে আমি যদি বলতাম চাইল্ড গ্রোথ, গ্রোথও তো লিখতে পারতাম। গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কিছু আছে? কি মনে হয়, কিছু আছে? হ্যাঁ স্যার, গ্রোথ হচ্ছে মেইনলি শারীরিক বিকাশটাকে গ্রোথ বলছে, আর ডেভেলপমেন্ট মেন্টাল, ইমোশনাল, তারপরে শারীরিক সমস্ত কিছুকে নিয়েই ডেভেলপমেন্ট বলছে। বাহ, অনেকটাই পড়া হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, একদমই ঠিক। এবং এখানে গ্রোথ আর বৃদ্ধি এবং বিকাশ, তাই তো স্যার? গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশ। এবার দেখো, আমরা যখন সিটেট বা ইভেন যারা এই ক্লাসে আছো, তোমরা যদি মনে করো যে আমরা পরবর্তীকালে প্রাইমারি টেটও দেবো, আমি তোমাদের মোস্ট প্রেফারেবলি বলছি তোমরা ইংরেজি টার্মটা জানবে। এটা আমি আমার বাংলা ভাষাকে অসম্মান করছি না, কিছুই করছি না, কিন্তু কি বলতো, কিছু কিছু বাংলার ভাষা যেটা আমরা সচরাচর যখন আমরা এখন বড় হয়ে উঠছি, ওই ভাষাগত জ্ঞানটা মানে আমাদের অনেকটা কাঠিন্য বোধ বলে মনে হয়। যেমন মোটিভেশন কথাটা আমরা শুনে কতটা স্যাভিলি ভাবে প্রথম থেকে বলে বলে এসেছি, এখন হয়তো আমরা যখন প্রেষণা শুনবো একটু চমকিত বা ধুমকিত হয়তো হতে পারে। ঠিক আছে, কিন্তু অবশ্যই তার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকবে। কিন্তু অ্যাপ্লিকেশনের দিক থেকে দেখতে গেলে হয়তো এই যে আমি যদি ইংরেজিতে এই টার্মিনোলজিটা জানি, তাহলে প্রাইমারিতেও আমার কাজে আসছে এবং সিটেটেও আমার কাজে এসে যাবে। ঠিক আছে, তো অবশ্যই বাংলাটাও জানবে, সঙ্গে সঙ্গে ইংরেজি টার্মিনোলজিটা কিন্তু বেশি তোমরা গুরুত্ব দেবে। ঠিক আছে, তো আমাদের এই যে পেপার 2 বা পেপার 1 এর ক্ষেত্রে দুটো টার্মিনোলজি, একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এলো। তো চাইল্ড ডেভেলপমেন্ট এখানে আমরা একটা শিশুর জন্ম থেকে তার একদম যতদূর অ্যাডালসেন্স পিরিয়ড চলছে, সেই যে সীমানা পর্যন্ত তার যে বিকাশ ঘটছে সেই সম্বন্ধে এখানে আলোচনা হচ্ছে। এরপরে অ্যান্ড বলে একটা শব্দ যোগ হয়েছে এবং তারপরে থাকছে প্যাডাগোগি, বা অনেকে প্যাডাগোগি বা অনেকে অন্যান্য নির্দিষ্ট টার্ম ইউজ করে এই কথাটা বলতে গেলে। প্যাডাগোগিটা অ্যাকচুয়ালি কি? প্যাডাগোগিটা অ্যাকচুয়ালি হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং। কি বললাম? আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং। টিচিং কি? আর্ট অ্যান্ড সায়েন্স আবার টিচিং কি? তাহলে স্যার এর মধ্যে কি মেন্টাল ব্যাপারটা আসছে? আমি তো বলেছিলাম মেন্টাল ঠিক হবে স্যার, কোথাও তো আমি আর্ট অ্যান্ড সায়েন্স পেলাম না। আচ্ছা,
তুমি যদি কোনো একটা বাচ্চা ছেলেকে মেন্টালিও যদি গাইড করো, তুমি কি সাইন্টিফিক মানে একটা বিজ্ঞানসম্মত ভাবে তো গাইড করবে না, তুমি নিজের মনে যেটা এসছে তুমি সেরকম করো? সেটা তো সম্ভব নয়। তো অবশ্যই তুমি তাকে মেন্টালি গাইড করো, তাকে ফিজিক্যালি যদি তুমি তাকে স্ট্রং বানাও। আমি চাইছি আমার ছেলে পরবর্তীকালে হচ্ছে অলিম্পিকে গিয়ে খেলাধুলা করুক, আমি চাইছি, আমার মনে প্রচন্ড ইচ্ছা। তো তাকে আমি বলবো সবসময় ঘরে বন্দি হয়ে থাক, এবং অলিম্পিক যখন হবে তোমাকে আমি বলবো ভাই অলিম্পিকের ফর্ম ফিল আপ চলছে, তুমি ফর্ম ফিল আপ করে ছোট তুমি ফার্স্ট হয়ে যাবে। সম্ভব? সম্ভব নয়। তাহলে ধাপে ধাপে আমাকে এগোতে হবে, তাকে আমাকে ছোটানো প্র্যাকটিস করতে হবে, সমস্ত কিছু করতে হবে। তো সেক্ষেত্রে প্যাডাগোগি জিনিসটা হচ্ছে কি, প্যাডাগোগিটা যে ওই আমার যে ছেলেটাকে আমি ছোটবেলা থেকে যে ওই অলিম্পিকে ছোটার জন্য তাকে ফিজিক্যালি মেন্টালি ভাবে যেভাবে আমি ট্রেনিং দিচ্ছি, আস্তে আস্তে তাকে বড় করে তুলছি, যেভাবে আমি তাকে গড়ে তুলছি, তো সেটাই হচ্ছে এক প্রকার প্যাডাগোগি। এবং সেই যে তাকে আমি গড়ে তুলবো, তাকে অবশ্যই মেন্টালিও গড়ে তুলতে হবে, ফিজিক্যালি তাকে সমস্ত দিক থেকে আমায় গাইড করতে হবে। তাহলে সেজন্য তুমি কিভাবে গাইড করবে সেটাও কিন্তু সম্পূর্ণরূপে একটা সাইন্টিফিক হইতে হবে। আমরা তো ক্লাসে আমাদের নির্দিষ্ট সাবজেক্টের প্রতি অনেকই নলেজ রয়েছে, এবং আমরা গিয়ে বলতে পারি এই দেখো এটাকে আমরা মানে এটাকে আমরা অ বলি, এটাকে আমরা আ বলি, বাংলায় লোক বললো, ভূগোলে বলে এটা পাহাড়, এটা পর্বত। এবার কে কি করলো, পেছনের দিকে কোন ছেলে অ্যাটেনশন আছে, কে ডিপ্রেশনে আছে, কে বিকলাঙ্গ, কে শুনতে পাচ্ছে না, কে প্রতিবন্ধী, আমার কোনো জানার দরকার নেই। আমি গেলাম, আমি বললাম, চলে এলাম। এটা কি একটা রিয়েল ক্লাসরুম সিচুয়েশন হবে? থিঙ্ক অ্যাবাউট ইট। হবে না। তাহলে এই প্যাডাগোগির যে পার্টটা থাকবে, এই প্যাডাগোগির পার্টটাই হচ্ছে সেটাই যে আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং, মানে তুমি কিভাবে টিচ করবে। সেটা হতে পারে সাইকোলজিক্যাল, মানে যেটা কেউ কিছুক্ষণ আগে তোমাদের মধ্যে কেউ একজন বললো। আবার কেউ বলছে যে প্যাডাগোগি মানেটা স্যার এটা, এর মানে হচ্ছে টু লিড, তাকে পরিচালনা করা। তাহলে পরিচালনা করতে গেলে তুমি কিভাবে পরিচালনা করবে, মানেটা আমি বুঝতে পেরে গেছি যে স্যার টু লিড আছে, এটা বইতে দেখেছি বা আমার মনে আছে, আমার স্মৃতির মণিকোঠায় আছে, কিন্তু টু লিড ঠিক আছে। টু লিড এর কথাটা কেন এলো? হোয়াই টু লিড? লিডটা কেন? লিডটা এই কারণে যে তাকে এমন ভাবে আমি ফিজিক্যালি বলো, মেন্টালি বলো বা সাপোর্টিভ বলো, আমরা যখন তাকে গাইড করব এবং তাকে নির্দিষ্ট লক্ষ্যে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেটাই তো হয়ে গেল আর্ট অফ অ্যান্ড সায়েন্স অফ টিচিং। আর্ট কেন? প্রতিটা টিচার নিজের মতো করে একটা অঙ্গভঙ্গিমায় বা একটা নিজের ধরনের একটা আর্ট, যেমন আমরা তুলে ধরি নিজের প্রতিটা শিল্প সত্তার মাধ্যমে একটা আর্ট যে আমরা তুলে ধরি, সেরকম শিক্ষকতাটাও কিন্তু সবার কাছে ডিফারেন্ট। আমি তোমাদের যেভাবে পড়াচ্ছি, হতে পারে অন্যান্য টিচার তোমাকে যখন পড়াবে তার কিন্তু একই ধরনের পড়ানো হবে না, কিন্তু পড়ানো দুটোই সাইন্টিফিক। আমিও যেমন ভাবে পড়াচ্ছি সেটাও একটা বিজ্ঞানসম্মত হতে হবে, এবং সেও যে পড়াচ্ছে তার একটা বিজ্ঞানসম্মত যুক্তি থাকতে হবে, তাহলে সেটা বিজ্ঞানসম্মত হবে। কিন্তু আমি একটা নির্দিষ্ট নিয়মে পড়াচ্ছি বা আমি নির্দিষ্ট রুলে পড়াচ্ছি, কেউ দেখা যাচ্ছে যে একটা টিচার ছাত্রদের সঙ্গে, তুমি হয়তো প্রাইমারি টিচার হয়েছো, ছাত্রদের সঙ্গে তুমি গান গাইতে গাইতে হাত পা নাচাতে নাচাতে তার বিষয়গত তাকে জ্ঞান দিচ্ছ, সেটা তার আর্ট। কিন্তু সে সেই জ্ঞানটার বিরূপ কিন্তু করছে না, সেই এমন সে আচরণ করবে না যে আচরণটা তাকে আবার নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তার সঙ্গে খেলাধুলা করে তার বন্ধু হয়ে তাকে আমি জিনিসটা শেখাবো, তাকে এমন শেখাবো না যে তাকে এমন কিছু আমি আচরণ দেখাচ্ছি যে এটা সমাজ বিরোধী কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটাও কিন্তু হবে না। ঠিক আছে, তো সেদিক থেকে আর্টটাও থাকবে প্লাস সায়েন্সটাও থাকবে, এবং টিচিংটা তাকে ভালো করে শেখাতে হবে। ঠিক আছে, তো সেটাকেই আমরা প্যাডাগোগি বলছি। ইজ ইট ক্লিয়ার অল অফ ইউ? সবার কাছে জিনিসটা কি ক্লিয়ার হলো, না কারোর কাছে কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই? বেশ, ঠিক আছে, 16 জন আছো, আর কারো কোনো প্রশ্ন আছে? বেশ, তাহলে এটা আমরা প্রথমে জেনে নিলাম। বাস, এই যে আমরা জেনে নিয়েছি, তাহলে এবার তোমাকে একটা মাথায় আরেকটা জিনিস আমি দিয়ে দিই খুব ছোট্ট করে। দেখো, এখানে চাইল্ডের কথা বলেছে, এবং তোমাদের আমি বললাম হিউম্যান ডেভেলপমেন্ট। তাহলে হোয়াট ইজ হিউম্যান ডেভেলপমেন্ট স্যার? আপনি তো হিউম্যান ডেভেলপমেন্টের কথা বলেছিলেন। দেখো, চাইল্ড ডেভেলপমেন্টে বললাম অ্যাডালসেন্স পিরিয়ড পর্যন্ত। হিউম্যান ডেভেলপমেন্টটা কি হবে? একবারে প্রথম থেকে একদম তার মৃত্যুকাল পর্যন্ত তার যে পরিবর্তন ঘটছে, তার যে বৃদ্ধি বিকাশ যাই কিছু ঘটছে না কেন, সমস্ত যে তার মধ্যে জীবনের যে ঘটনা প্রবাহ চলছে, সবটাই কিন্তু তার মধ্যে পড়বে হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে। ঠিক আছে, আমরা বলি না হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, পড়ি তো, তার একটা মাপকাঠি আছে অমর্ত্য সেন এবং আরেকজন, মানে ওনার নামটা এখন মনে নেই,
পাকিস্তানের কোন একজন অর্থনীতিবিদ, তারা মিলে কিন্তু এই এইচডিআই কনসেপ্টটা এনেছিল, যে মানুষের বিকাশ বলতে আমরা কি কি বোঝালে তাকে বোঝাবো যে মানুষের বিকাশ করছে, শিক্ষার হার, তার কত বছর আয়ু, তার এক্সপেক্টেন্সি রয়েছে, কিভাবে তার খাদ্য সুরক্ষা আছে, ঠিক আছে, সমস্ত কিছু নিয়ে একটা গাণিতিক বিচারে একটা বিচার বিশ্লেষণ করা হয়, যেটা আমাদের এখন মুখ্য পাঠ্য নহে। ঠিক আছে, তো এরপরে আমরা দেখো এই যে পার্টটা তোমাদের বলতে গিয়ে অনেকটা টাইম নিলাম, এরপরে আর তোমাদের টাইম লাগবে না। তো এক্ষেত্রে যতগুলো পার্ট আমরা পড়বো, তো এটা আমরা ডেভেলপমেন্ট পার্টের মধ্যে পড়বো, এবং পার্টটা কি, এলিমেন্টারি স্কুল চাইল্ডের ক্ষেত্রে আমাদের এটা পড়তে হবে, এলিমেন্টারি স্কুলের ক্ষেত্রে। ঠিক আছে, তো এইখানে যেটা আমাদের পড়তে হবে, সবসময় মাথায় রাখতে হবে আমাদের সেন্টারে থাকবে চাইল্ড। মানে তোমার এই যে তুমি পেপারটা পড়বে, তোমাকে মাথায় রাখতে হবে এই রাজত্বে চাইল্ড হচ্ছে এমন একজন যে হচ্ছে সিংহাসনে বসে আছে আর তুমি তার প্রজা, ঠিক আছে, বা তুমি তার রক্ষী বা কিছু একটা, তাকে মোট সেন্টারে বসিয়ে রাখতে হবে। কোনো কিছু হলে তাকেই সবসময় তুলোধনা করতে হবে, তাকে কিছুই টাচ করা যাবে না। রাজা মানুষ কি হয়, সবসময় একটু মানে আমোদ প্রমোদে থাকে, সেরকমই এইখানে এই যে পুরো টপিকটা পড়বো, আমাকে চাইল্ড বলে এমন একটা মানুষকে রাখতে হবে, সে তাকে যেন সে সবসময় যেন একটা কমফোর্ট জোনে থাকে। কমফোর্ট জোন মানে সে অ্যাক্টিভও থাকবে, তাকে অ্যাক্টিভ রাখতে হবে সবসময়, যেন সেই চাইল্ড সবসময়, রাজা আছে বলে কি রাজা সবসময় বসে থাকে না, যুদ্ধ টুদ্ধ করে অ্যাক্টিভ থাকে, তো তাকেও সেরকম সে অ্যাক্টিভ থাকবে, কিন্তু তোমাকে তাকে সম্মান করতে হবে। তাকে কিছু বলতে গেলে, যেমন রাজাকে আমরা হুট করে বলতে পারি না, এ রাজা তোর কাপড় কোথায়, সে বলেছিল কোন এক কালে কোন এক কবিতার মাধ্যমে, কিন্তু কেউ বলতে পারে না, এখনো কেউ বলতে পারছে না, রাজা অনেকেই আছে। তো সেক্ষেত্রে আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে, যদিও আমরা বলি, সে বলাটার ভঙ্গিটা কিন্তু আমাদের আলাদা হতে হবে। ঠিক আছে, না হলে শিশুর ক্ষেত্রে তার বিরূপ মন্তব্য পড়তে পারে। তো তোমাদের যখন তোমরা সিডিপির কোশ্চেন করবে, তোমাদের মাথায় সবসময় এটা তোমাকে ঢুকিয়ে রাখতে হবে যে এমন কোনো আমি আচরণ শিশুর প্রতি আমরা করব না যেটা শিশুর ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তাহলে স্যার ইম্পর্টেন্স তো বুঝলাম, ঠিক আছে, আমাকে এখানে চাইল্ডকে মাথায় রাখতে হবে, কিন্তু প্যাডাগোগিটা বলে আর্ট অফ টিচিং, প্যাডাগোগির ইম্পর্টেন্স আর কি কি রয়েছে দেখো। প্যাডাগোগির ইম্পর্টেন্স তুমি দেখো, এখানে একটা ইনক্লুসিভ এডুকেশনের একটা কনসেপ্ট আছে, অনেকে হয়তো প্রথম আছো, অনেকে হয়তো তোমরা পড়ে নিয়েছো। তো প্যাডাগোগি তুমি দেখবে একটা ক্লাসরুমে বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে, একটা দুষ্টু, একটা মেধাবী, কেউ বেশি বোঝে, কেউ কম বোঝে, কেউ মডারেট বোঝে, কেউ কানে শুনতে পায় না, কারোর চোখের প্রবলেম রয়েছে, মানে বেশি দূরদৃষ্টি দেখতে পায় না, বিভিন্ন ধরনের তোমার স্টুডেন্ট থাকে। তো প্রতিটা স্টুডেন্টকে তোমাকে কিভাবে পড়াতে হবে সেটা তোমাকে কিন্তু মাথায় রাখার জন্য এই প্যাডাগোগি পার্টটা আমাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপরে এই চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে তোমাদের দেখো 30 নাম্বার রয়েছে, এবং প্যাডাগোগি এই দুটো মিলে 30। এবার এই দুটো অ্যান্ড যেহেতু দিয়েছে, এখানে চলে গেছে 15 আর এখানে চলে গেছে 15। ঠিক আছে, এই 15 পার্টের মধ্যে তোমাদের প্রথমে যেটা পড়তে হবে যে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট। আমরা ডেভেলপমেন্ট এবং গ্রোথের মধ্যে অনেকেই হয়তো পড়েছি, তৃতীয় যারা হয়তো অনেকে পড়েছো, কিন্তু তার মধ্যে কি পার্থক্য রয়েছে আমাদের জানতে হবে, এবং তার সঙ্গে লার্নিং এর কি সম্পর্ক সেটা আমরা কিন্তু প্রথম পার্টে জানবো। মানে এই যে চাইল্ড ডেভেলপমেন্ট বা এই যে ডেভেলপমেন্টের কথাটা আমরা বলছি, তার সঙ্গে শিক্ষার কি সম্পর্ক, দুটো তো আলাদা জিনিস, কিন্তু দুটোকে আমরা একসাথে কেন পড়বো। এবার বলছে প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন, মানে কি, একটা শিশু যখন বেড়ে উঠছে সে কি কি নীতি মেনে বড় হয়ে উঠবে, বা তার কি কি নীতি থাকে, মানে একটা ইউনিভার্সাল কিছু নীতি রয়েছে, সেই নীতিটা আমাদের মেনে চলতে হয়, বা সেই নীতিটা ফলো করে সমস্ত মানে ডেভেলপমেন্টের কনসেপ্টের জন্য। তো সেক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমরা পড়বো এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই হেরিডিটি বলতে কি বলতো, হেরিডিটি কথাটা কিন্তু এর পরে অনেক বাড়ি আসবে, আমাদের এটা মাথায় রাখতে হবে। হেরিডিটিটা হচ্ছে আমাদের জিনগত বৈশিষ্ট্য, যেটা আমরা বংশগতি বলি। ঠিক আছে, বাংলায় বংশগতি বলি হেরিডিটি। কারোর যদি টার্মোলজি বুঝতে অসুবিধা হলে আমাকে একটু জানিও, যে স্যার এটা বাংলাটা করে দিন বা একটু বলে দিন, সুবিধা হয় বলবেন। যেটা বংশগতির মাধ্যমে তোমাদের, আমাদের যেমন চুলের রং, গায়ের কালার, হাইট, ওয়েট সব তো আমাদের বংশগতির দিক থেকে আসে। তো সেই বংশগতির দিক থেকে কিভাবে ডেভেলপমেন্টটা প্রভাবিত হয়, বা এনভায়রনমেন্ট বলতে কি স্যার, এনভায়রনমেন্ট বলতে ঠান্ডা গরম, বৃষ্টি পড়ছে, রোদ, এইগুলোকে বোঝাচ্ছে না, এটা এনভায়রনমেন্ট বোঝাচ্ছে না। মানে তুমি যে জায়গাটায় আছো এজ এ শিশু হিসেবে, তুমি একটা পরিবারে জন্মগ্রহণ করলে, যেখানে তোমার মা থাকবে, বাবা থাকবে, তোমার আত্মীয়রা থাকবে, তাহলে তারা তোমাকে যে সুযোগ সুবিধা বা যে পরিস্থিতির মধ্যে রেখে তোমাকে বড় করে তুলছে, ইভেন তোমার টিচারও, দিস ইজ ইউর এনভায়রনমেন্ট। ঠিক আছে, এটাকেই আমরা কিন্তু এখানে এনভায়রনমেন্ট বলছি। তো কি কি এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট প্রভাবিত হয় সেটা আমরা কিন্তু এখানে জানবো। তারপরে বলছে সোশ্যালাইজেশন প্রসেস। অ্যাকচুয়াল এটাই কিন্তু সমস্ত পড়া, আজকে তুমি এ বি সি ডি, কেউ ইংরেজি কেউ বাংলা, যাই করো না কেন, অ্যাজ ইউজুয়াল আমরা সবাই কিন্তু এই সোশ্যালাইজেশন পথেই
করছি স্যার সোশ্যালাইজেশন মানে কি, সামাজিকরণ। স্যার সামাজিকরণ মানে কি, মানে আমি একজন ইন্ডিভিজুয়াল, যে আমি শুধু খাচ্ছি দাচ্ছি বড় হচ্ছি ঘরের ভেতর পড়ে আছি, তারপরে আমি একটা কাজ খুঁজছি, কাজ করে হয়তো একটা জব পেয়ে গেলাম, সেখানে আবার মেন্টাল ডিস্ট্রেশন হচ্ছে, কিন্তু 5টা মানুষের সঙ্গে মিশতে পারছি না। তাহলে তুমি যখন কাজটাও করছো, তুমি এটা ঘুরে দেখো, তুমি 2 দিন পরে যখন একটা কাজ করবে, তার বেতন পাবে, তার জন্য তুমি কিছু মানুষকে পরিষেবা দেবে। তাহলে অ্যাকচুয়াল আমরা যা কিছুই করি না কেন, আমরা ইঞ্জিনিয়ারিং পড়ি, আমরা ভূগোল পড়ি, আমরা বাংলা পড়ি, আপনারাও তুমি শিক্ষকও হচ্ছ, তাহলে এরপরে তুমি কি করবে না, অন্যের বাচ্চাদেরকে তুমি পড়াবে, ঠিক আছে? তাহলে মানুষ আমরা বলেছিলাম সমাজবদ্ধ জীব, মানুষ একা থাকতে পারে না। তো সেইভাবে তুমিও বড় হয়ে কিছু না কিছু করতে গেলে তোমাকে সেই সমাজে 5টা মানুষের সঙ্গে মিশতে হবে। তো এই 5টা মানুষের সঙ্গে মিশতে গেলে কি কি কম্পোনেন্টস গুলো দায়ী বা কিভাবে তুমি মিশতে পারো, তো সেটা তোমাকে কিন্তু এই পার্টটায় পড়তে হবে, ঠিক আছে? তারপরে আমরা এই যে একটা মনোবিদ কথা এসেছিল না এখানে, তো এইখানে ডেভেলপমেন্টের অনেক ভাগ আছে, কগনিটিভ অনেক ভাগ আছে, সেগুলো আমরা জানবো পরে। তো সেই পার্টগুলোর মধ্যে এই 3জনের তত্ত্ব আমাদের ক্ষেত্রে একবারে, সে বলি না রামায়ণের ক্ষেত্রে রাম লক্ষ্মণ সীতার কেন্দ্রীয় চরিত্র, সেরকমই এই পুরো চ্যাপ্টারের মধ্যে এই 3 মহাজনের কিন্তু গুরুত্বপূর্ণ অবদান আছে। আরো অন্যান্য অনেক মনীষী আছেন যারা শিশুদের উপর গবেষণা করেছেন এবং তাদের তত্ত্ব রেখেছেন, সেগুলো পড়তে হবে ইন্টেলিজেন্সের উপরে, কিন্তু মুখ্যত গুরুত্ব এই 3জনের উপরে। এইখান থেকে তোমাদের মিনিমাম 10 থেকে 12টা কোশ্চেন অনায়াসে আসবে, শুধু ভাইগটসকেই তোমার সমস্ত কোশ্চেন নিয়ে নেবে, ঠিক আছে, মাথায় রাখবে। এরপরে তোমাদের আছে চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, কি করে আমরা প্রোগ্রেসিভ এডুকেশনটা চালাবো, এবং চাইল্ড সেন্টার্ড এডুকেশন আমরা কি করবো। স্যার চাইল্ড সেন্টার মানে কি আর কি অন্য কোনো সেন্টার্ড হয়? হ্যাঁ, টিচার সেন্টার হয়। মানে একজন টিচার এলো, সে পড়ে লিখলো, নিজের মতো বললো, পেছনের দিকে ছেলে কি কি করছে জানলো না, খুঁজলো না, বললো, বলে দিয়ে চলে গেল, যেখানে স্টুডেন্টের কোনো পার্টিসিপেশন নেই। যেমন আমি এখন পড়াচ্ছি, আমি যখন বলতে বলছি সবাই চুপচাপ আছে, কেউ বলছে কেউ বলছে না, পার্টিসিপেশন নেই। তাহলে এটা হয়ে যাবে অনেক টাইম কি হয়ে যাবে না, টিচার ওরিয়েন্টেড টিচিং হয়ে যাবে, ঠিক আছে, বা টিচার সেন্ট্রিক টিচিং হয়ে যাবে। কিন্তু আমি এমন একটা ক্লাস করাচ্ছি যেখানে তোমাদের ধরো আমি প্রশ্ন করলাম, তোমরা সবাই উত্তর দিচ্ছ, বা তোমরা আমাকে ঘুরিয়ে প্রশ্ন করছো, আমি তোমাকে আবার কিছু বললাম, তুমি কিছু ভেবে উত্তর দিলে, তাহলে এর মাধ্যমে কি হবে বলতো, একটা ইন্টারাকশনের জায়গা তৈরি, মানে তুমি আমাকে বলছো, আমি আমার কাছ থেকে তুমি কিছু জানছো, তাহলে এটাকে আমরা একটা অ্যাক্টিভ বা চাইল্ড সেন্ট্রিক লার্নিং বলি, ঠিক আছে? তো এর সম্বন্ধেও আমরা কিন্তু এখানে পড়বো। এরপর আছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ কনস্ট্রাকশন অফ ইন্টেলিজেন্স। এই যে বুদ্ধিমত্তা, আমরা যে বলি বুদ্ধিমত্তা, কিছুদিন আগে কাফি স্যার, অনেকে বাংলার এখানে স্টুডেন্ট থাকতে পারো, কাফি স্যারের হয়তো নাম শুনবে, যাদবপুরের, আমিও যখন যাদবপুরে পড়তাম কাফি স্যারকে দেখেছি। তো পরবর্তীকালে কাফি স্যারের একটা ভিডিও করোনা পিরিয়ডের সময় খুব মানে ভাইরাল হয়েছিল, যেখানে তিনি মেধা নিয়ে একটা কথা বলেছিলেন। বলছে মেধা কি, মেধা কি তাহলে কেবলমাত্র ওই বই খাতা বা কেউ নাম্বার করে নিয়েছে ওটা? বলছে না। তাহলে মেধা কি না, মেধা প্রতিটা জিনিসই মেধা। বলছে কেমন? বলছে কেউ যদি চুরি করতে হস্ত হয়, যদিও এটা খারাপ জিনিস, কিন্তু তার একটা মেধাটা কিন্তু চুরির ক্ষেত্রে ভালো। কেউ গান গাইতে ভালো পারছে, হয়তো সে লিখতে পারছে না ভালো, বা হাতে লেখা খারাপ, বা সে ভালো করে পড়াশোনা করতে পারে না, বা মানে যেটা আমরা চিরাচরিত যে শিক্ষা বলি, কিন্তু তার গানের গলাটা ভালো, তার গানের গলাটা ভালো, কিন্তু তার হয়তো বই পড়তে ভালো আছে, তাহলে গানের মেধাটা তার ভালো। কেউ হচ্ছে নেতা হয়েছে, ভালো বক্তব্য রাখতে পারে, তাহলে তার বক্তব্য রাখার পাওয়ার ভালো। কেউ পড়াতে পারে, বা টিচার এই যে যারা বক্তব্য রাখে বা যারা জিনিস বোঝে, তাদের একটা সেদিক থেকে তাদের মেধা আছে। কেউ একটা ভালো ঘর তৈরি করতে পারে, রাজমিস্ত্রির কাজ করে, তার দিক থেকে তার মেধাটা বেশি আছে, সেই মেধাটা তো আমাদের মধ্যে নেই। তো মেধাটা কোনোভাবে আমরা বলতে পারি না এই মেধাটা বড় এই মেধাটা ছোট, মেধা বিভিন্ন ধরনের। এই কথাটা কিন্তু কাবি স্যার বলেছিলেন। কিন্তু পরে যখন কাবি স্যারের কথা বলার পরে আমি যখন এই সমস্ত তথ্য পড়লাম বা জানলাম, তখন আমি দেখলাম গার্ডনার বলে একজন ছিলেন, তিনি কত আগে এই কথা বলে দিয়ে চলে গেছেন, ঠিক আছে? যে ইন্টেলিজেন্সের বলতে আমরা শুধু কেবলমাত্র আইকিউ দেখে আমরা শুধু ইন্টেলিজেন্স, আমরা না আইকিউ কত 130-এর উপরে আছে, আমরা আইকিউ মেজারমেন্ট করি ইন্টেলিজেন্সের জন্য। তো এই সমস্ত পার্ট আমরা পড়বো, যে ইন্টেলিজেন্স কি, ইন্টেলিজেন্সের মধ্যে কাকে আমরা বলবো, এই ইন্টেলিজেন্সের উপর নির্ভর করছে কে মানে গড গিফটেড, কে হয়তো মডারেট লার্নার, কে বলবো যে স্লো লার্নার মানে বেশি করে পড়াচ্ছ, অল্প অল্প করে বুঝতে পারছে। এরপরে মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, যেটা আমি গার্ডনারের তত্ত্ব বললাম, সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে ল্যাঙ্গুয়েজ এবং থটের সম্বন্ধে আমাদের এখানে জানতে হবে। জেন্ডার এবং হচ্ছে সেক্স, এই দুটো কিন্তু টার্মিনোলজি ডিফারেন্ট, যেটা যারা আমরা বিএড কমপ্লিট করেছি বা পরবর্তীকালে যারা আমরা প্রিপারেশন নিচ্ছিলাম হয়তো সিটেটের জন্য, সবাই আমরা এই সম্বন্ধে অবগত আছি, কিন্তু ক্লাসে এগুলো ডিটেলসে আলোচনা করা হবে। তারপরে আমাদের পড়তে হবে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স,
ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে এখানে তোমরা 16 জন আছো, 16 জন তোমাদের আলাদা আলাদা কাহিনী আছে, তোমাদের আলাদা আলাদা নেচার আছে, তোমরা আলাদা আলাদা ভাবে নিজেদের জিনিসপত্র কিছু না কিছু দিক থেকে হয়তো মিল থাকতে পারে, যেখান থেকে আমাদের বন্ধুত্বের তৈরি হয়, কিন্তু আমরা সবাই কিন্তু এক নয়। আমরাও ছোট থেকে বড় হচ্ছি, বড় হয়ে আমরাও বড় হচ্ছি, সবাই বড় হচ্ছে, সবার বয়স আস্তে আস্তে বাড়ছে, সবাই মারা যাবে, প্যাটার্ন ঠিক আছে, কিন্তু সবার মধ্যে দেখবে তার মধ্যেও কিন্তু অনেক ডিস্টেন্স, ইভেন স্বামী স্ত্রী বিয়ে করার পরেও অনেক ডিস্টেন্স থেকে যায়, ঠিক আছে। তো প্রতিটা ব্যক্তি একে অপরের তুলনায় আলাদা, সেটা হতে পারে কার ভিত্তিতে, ল্যাঙ্গুয়েজের দিক থেকে, কাস্ট, জেন্ডার, কমিউনিটি, রিলিজিয়ান, এছাড়া ফিজিক্যালি, মেন্টালি অনেক জিনিস থেকে হতে পারে, ঠিক আছে। এরপরে আমাদের পড়তে হবে এভলিউশন পার্ট, মানে মূল্যায়ন। তুমি পড়িয়ে ফেললে অনেক কিছু, কিন্তু সেই পড়ানোর কিছু ভাগ আছে, একটা স্কুল বেসড, একটা কন্টিনিউয়াস, কম্প্রিহেন্সিভ, এই সমস্ত বিষয় আমাদের জানতে হবে। এবং তারপরে আমাদের পড়তে হবে কি না, ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন অ্যান্ড অ্যাসাইনিং রেডিনেস লেভেল অফ লার্নার্স ফর এনহ্যান্সিং লার্নিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। মানে আমরা এমন ধরনের প্রশ্নগুলো তৈরি করবো এবং তাদেরকে কাছ থেকে আমি এমন অ্যাসেসমেন্ট বা অভিক্ষার মাধ্যমে জিনিসগুলো আমি জানবো, যেখান থেকে কি হবে না, তার ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে মানুষ ভাবতে শিখবে। আবার মৃণাল সেন বলেছিল না, মানুষ বাঙালি ভাবা প্র্যাকটিস করো, ঠিক আছে। ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, কোট করতে পারলাম না, মৃণাল সেন হতে পারে বা সামথিং, ভদ্র মানুষের নামটা মাথা থাকছে না, কিন্তু এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা, এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা আগে আমরা যখন ভারত স্বাধীনতা হয়েছিল আমরা দেখেছিলাম যে বেশি যোগদান কিন্তু বাঙালির ছিল। কত নিজেদের বুদ্ধিমত্তা খাটিয়ে আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা থেকে পাড়ি দিয়ে কোথায় না কোথায় ঘুরে আমাদের দেশ স্বাধীন করার পিছনে কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই ক্রিটিক্যাল থিঙ্কিং, এই ভাবনার জায়গাটা তৈরি করতে পারে এমন শিক্ষা আমাদের আনতে হবে, এমন প্রশ্ন আমাদের তৈরি করতে হবে যেখানে শিশুদের এই ভাবনা চিন্তার জায়গাটা তৈরি হয়। বুকিশ নলেজ পড়লাম, পেরে গেলাম, জিনিসটা হবে না। এই যে তোমরা সিটিভি পড়ছো বা সিটিভি পড়বে, সেখানে কিন্তু তোমাদের আমি পড়িয়ে দিলাম, পড়ে গেলে হবে না, সেরকম ডিটো কোশ্চেন পাবে না। তোমাকে ইন্টেলেকচুয়াল ওইখান থেকে কোর কনসেপ্ট থেকে জিজ্ঞেস করবে যে এটা তাহলে, আচ্ছা তুমি এটা পড়েছো, তাহলে এর মানে কি তাহলে এটা হতে পারে, তখন তার মধ্যে তোমাদের 4টে অপশন থাকবে, তার মধ্যে একটা তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো 5 নাম্বার এখানে রয়েছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, সেপারেট 5 নাম্বার নিয়ে এটা বসে আছে। এখানে আমরা কি বলবো, ইনক্লুসিভ কথার অর্থ কি না, সমস্ত মানুষকে একটা জায়গায় আনা, ঠিক আছে, ইনক্লুসিভ, ঠিক আছে। এবার শুধু আনা নয়, মানে আনা মানে সেটা কিরকম, যেমন ক্লাসরুমে অনেকে দেখবে স্পেশাল চাইল্ড থাকে, যাদের বিশেষ নিড থাকে, মানে স্পেশাল নিড স্টুডেন্টস। স্পেশাল নিডস মানে কি, যে হয়তো কানে একটু কম শুনতে পাচ্ছে, তাকে একটু স্পেশাল কেয়ার করলে বা স্পেশাল ভাবে তাকে ট্রিট করলে সেই জিনিসটা বুঝতে পারবে। আমরা আগে ডিসেবিলিটি কথাটা খুব খুব খোলাখুলি বলতাম, ডিসেবিলিটি, প্রতিবন্ধী, ঠিক আছে, কিন্তু এই টার্মিনোলজিটা এখন উঠে গেছে, আমরা এই টার্মিনোলজিটা এখন কোনো মতে ব্যবহার করতে পারবো না। তোমরাও ক্লাসে পরবর্তীকালে যখন পড়াবে এটা মাথায় রাখবে, কাউকে তুমি প্রতিবন্ধী এই কথাটা উচ্চারণ করতে পারবে না। সে জন্মগত, তুমিও জন্মেছো, সেও জন্মেছে, কিন্তু হ্যাঁ তুমি একটু কম যত্নের ফলে তুমি বড় হয়ে যেতে পারো, বা তুমি নিজে বুঝে নিতে পারো। যেমন হয় না যে আমাদের বাড়ি ছোট যারা হয় তাদেরকে মারা বেশি যত্ন করে, তো তারাও হয়তো সেরকমই, যে কিছু না কিছু দিক থেকে তাদের যত্নের জায়গাটা আমি আর বেশি করবো। ওই জন্য ডিসেবিলিটি কথাটা আমরা মানে শুনতে কেমন লাগে বলে সেটাকে মানে আমরা ত্যাগ করে আমরা স্পেশাল নিডেড স্টুডেন্টস বা স্পেশাল নিডেড মানে পার্সনস, আমরা এই সমস্ত কথাগুলো ইউজ করি। অবশ্যই এটা তোমরা মাথায় রাখবে। তো এই ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে আমরা সমস্ত স্টুডেন্টকে একটা মানে ক্লাসরুমে রেখে তাদেরকে ইন্ডিভিজুয়ালি তাদের যেরকম নিড সেরকম এনভায়রনমেন্ট প্রোভাইড করে তাদেরকে আমরা শিক্ষা দেব, ঠিক আছে। এবার সেই কি কি তাদের ডিফিকাল্টিস থাকে বা ইম্পায়ারমেন্ট বা বাধা তাদের সম্মুখীন হয়েছে, কেউ কানে শুনতে পায় না, বা কেউ দেখবে অন্যান্য অনেক ভাগ আছে, ডিসলেক্সিয়া, ঠিক আছে, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকেলিয়া, অনেক ধরনের আমরা কথা জানবো। শুনতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু বিষয়গুলো খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ পার্ট। এরপর দেখো লার্নিং এন্ড প্যাডাগোগির পার্ট থেকে তোমাদের এখানে কিন্তু প্রশ্ন আসছে। এখান থেকে হাউ চিলড্রেন থিঙ্ক টু লার্ন, কিভাবে সে ভাববে এবং কিভাবে সে শিখবে। why children fail to achieve success in school performance, ঠিক আছে, কেন সে ফেল করছে একটা স্কুলে পারফরমেন্স করতে গিয়ে। বেসিক প্রসেস অফ টিচিং এন্ড লার্নিং, চাইল্ড অ্যাজ এ প্রবলেম সলভ রেন্ট এ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, মানে শিশুকে এমন ভাবে তৈরি করতে হবে যেন শিশু সায়েন্টিফিক অ্যাজ এ ইনভেস্টিগেটর হিসেবে যেন প্রাধান্য পায়। এবং কগনিশন, ইমোশন, মোটিভেশন, কিভাবে আমরা মোটিভেট করতে পারি, এই সমস্ত পার্টগুলো আমাদের কিন্তু পড়তে হবে। তো এই পার্টগুলো আমরা পড়লেই আমাদের দেখো এইখান থেকে আসছে লার্নিং এন্ড প্যাডাগোগি থেকে 10 নাম্বার,
আর আমাদের এই স্পেশাল শুধু ইনক্লুসিভ এডুকেশনের জন্য রয়েছে 5 নাম্বার, এবং বাদ বাকি আমাদের এই চাইল্ড ডেভেলপমেন্ট, কিভাবে একটা শিশু বড় হচ্ছে, তার জন্য কি এনভায়রনমেন্ট দরকার, বংশগতির কতটা গুরুত্ব রয়েছে, কিভাবে সে কথা শেখে, কিভাবে সে কথা বলতে শেখে, তার মাথায় কি চলে, সেগুলো আমরা কিন্তু এইখানে আমরা পড়বো। ঠিক আছে, তাহলে এই পার্টটা গেল আমাদের সিলেবাসের পার্ট। ঠিক আছে, কোন জায়গায় বুঝতে অসুবিধা আছে? কোন জায়গায় বুঝতে কারোর অসুবিধা আছে? হ্যাভ এনি কোশ্চেন্স আছে কারোর? বেশ, তো আজকে আমরা এই পার্টের প্রথম একটা কনসেপ্ট আমরা কিন্তু আলোচনা করব। ঠিক আছে, এই যে আমরা বলছি কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট ইন ইটস রিলেশনশিপ অফ লার্নিং, এটা কিন্তু অনেক বড় পার্ট, আমাদের একটু ধরে 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 বোঝাতে হবে, এই ক্লাসগুলো চলবে, তো অবশ্যই তোমরা প্রথম থেকে মন দিয়ে শুনবে। স্লাইড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ, তো প্রথমে এই পার্টের আমরা কিছু পার্টে পার্টে আমরা জিনিসগুলো জানবো এবং কিছু প্রশ্ন আমরা সলভ করব, যে সলভের মাধ্যমে আমরা বুঝবো যে আমরা কতটুকু বুঝতে পারছি, কতটুকু বুঝতে পারছি না। তো এখানে দেখো তোমাদের দুটো টার্মোলজি এখানে ইউজ করা হয়েছে, একটা হচ্ছে গ্রোথ এবং একটা হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে আমরা গ্রোথ কাকে বলবো এবং ডেভেলপমেন্ট কাকে বলবো, বা এই গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে একে অপরের মধ্যে সম্পর্কটা কি? ঠিক আছে, এটা আজকে আমাদের প্রথম ক্লাস। দেখো, একটা শিশু জন্মেছে, জন্মানোর পরে আস্তে আস্তে সে হামাগুড়ি দিল, হামাগুড়ি পেটে প্রথমে হচ্ছে বুকটাকে মাটিতে মানে পেষণ করে আস্তে আস্তে হাতের উপর ভর দিয়ে সে উঠে উঠে হামাগুড়ি দিতে শিখলো, তারপরে উঠে বসতে শিখলো, তারপরে সে কি করলো না দাঁড়াতে পারলো, তারপরে সে হাঁটতে শিখবে, আরো আস্তে আস্তে সে বড় হতে থাকবে। তাহলে তার দেখো এখানে যে আকার আয়তন আছে, আকার আয়তনটা একটু বাড়লো, এখানে আর একটু বাড়লো, তারপরে বাড়লো, আস্তে আস্তে বাড়ছে, ঠিক কিনা? তো এখানের সঙ্গে গ্রোথ আবার লেখা আছে, তাহলে এর সঙ্গে কি গ্রোথের কোনো সম্পর্ক আছে না? হ্যাঁ, তাহলে গ্রোথের কি সম্পর্ক না? গ্রোথের সম্পর্ক সম্পূর্ণরূপে ফিজিক্যাল, মানে কি শারীরিক। যেমন একটা শিশু আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছে, শারীরিকগত দিক থেকে তার আকার আকার মানে যেটাকে আমরা বলছি সাইজ, আয়তন, শেপ, ঠিক আছে, সাইজ, শেপ, ওয়েট, হাইট, এইসব জিনিসগুলো কি হচ্ছে না একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী আস্তে আস্তে বর্ধিত হচ্ছে। ঠিক আছে, তো গ্রোথ বলতে আমরা সেই জিনিসটাকেই বুঝবো। গ্রোথ মানে কি আমরা জানি বাড়ছে, বাড়তে থাকছে। তো ফিজিক্যালি একটা চাইল্ডের বা একটা শিশু যখন ধীরে ধীরে এইভাবে বিকাশ আমাদের ঘটবে, তখন তাকে আমরা কিন্তু গ্রোথ করছি। তাহলে এই যে গ্রোথটা আমি বললাম, তাহলে গ্রোথটা তোমাকে যদি আমি বলি এটা কি কোয়ান্টিটিভ, কোয়ান্টিটিভ মানে কি সংখ্যাতাত্ত্বিক কোয়ান্টিটিভ, ঠিক আছে, একটা হচ্ছে কি কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে এই গ্রোথকে আমরা কোন সেকশনের মধ্যে রাখবো? কোয়ালিটি না কোয়ান্টিটিভ না বোথ? কোয়ান্টিটি। কোয়ান্টিটিভ, কেউ একজন বলো কোয়ান্টিটিভ। কেন কোয়ান্টিটিভ? আমি বললাম কোয়ান্টিটিভ, ঠিক আছে, কোয়ান্টিটিভ। এবার কোয়ান্টিটিভ কেন? কোয়ান্টিটিভ মানে কি বলতো, আমি বলে দিই, বাংলাটা বলেছি, যাদের বাংলা অসুবিধা আছে অবশ্যই বলবে। করতে পারি সেই জন্য। হ্যাঁ বলো। যেহেতু এটাকে আমরা মেজার করতে পারছি যে ওর গ্রোথ কতটা হলো, উচ্চতা কতটা বাড়লো, কথাগুলো আসবে, এগুলো সবই আসবে, এগুলো সবই আসবে। তাহলে আমি যখন এখানে হাইটের কথা বলছি, দেখো আস্তে আস্তে সে যখন বড় হচ্ছে, এবার কথা হচ্ছে এই বড় যে হচ্ছে সেটা কি আমরা কি মাপতে পারি? মাপা যায় তো, হাইট ওয়েট তো মাপা যায়, ঠিক কিনা? সাইজ শেপ তো মাপা যায়। তাহলে হ্যাঁ, এটা তাহলে ফিজিক্যালি যেহেতু বড় হচ্ছে, তার হাইট ওয়েট কত বাড়লো কত কমলো সে অবশ্যই আমরা সেগুলো মেজার করতে পারি। তাহলে মেজার যখন করবো অবশ্যই একটা সংখ্যা আমরা পাবো, ঠিক কিনা? কত ওয়েট হলো, না 3 কিলো হয়েছে, কাল কত হয়েছে, না কাল হচ্ছে 5 কিলো হয়ে গেল, আচ্ছা কাল কত, না 7 কিলো হয়ে গেছে ওজন। হাইট কত, না আজকে 2 ফুট, কালকে না 3 ফুট, কালকে না 4 ফুট বাড়ছে। তাহলে এই যে সংখ্যাতাত্ত্বিক কথাগুলো যখন আমরা নোট ডাউন করতে পারছি, সেই টার্মোলজিটা যখন আমরা ইউজ করব, তাহলে সেটা আমরা সবসময় গ্রোথের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব। ইজ ইট ক্লিয়ার? এটার সঙ্গে একটা শিশুর কোনো মতে সে তার কি ইমোশন কাজ করছে,
ঠিক আছে, তার মধ্যে কি ইমোশন কাজ করছে, সে কতটা বুঝতে পারছে, মানে কগনিশন। ই ফর ইমোশন, সি ফর কগনিশন। কগনিশন মানে বোধ শক্তি বা প্রজ্ঞা, মানে আমি কিভাবে বুঝে আচরণটা করছি তোমার সামনে, দিস ইজ কল্ড কগনিশন। ঠিক আছে, এবং সে মানুষের সঙ্গে কিরকম ব্যবহার করছে এগুলো কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, এটা আমি কি বললাম, এটা কেবলমাত্র ফিজিক্যাল ব্যাপারের সঙ্গে সম্পর্কযুক্ত। ফিজিক্যাল মানে কি শারীরিক, শারীরিক মানে কি বোঝায় আমাদের বাড়া কমা, ওয়েট, হাইট, এই সমস্ত জিনিসই বোঝাবে, এবং যেটাকে আমরা মেজারমেন্ট করতে পারবো এবং মেজারমেন্ট করতে পারছি বলে গ্রোথকে আমরা কি বলছি, কোয়ান্টিটিভ অফ নেচার। ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন কোয়ান্টিটিভ অ্যাসপেক্টস কি বললাম, তাহলে হোয়াট ইজ গ্রোথ, তাহলে গ্রোথ ইজ এ চেঞ্জ ইন কোয়ান্টিটিভ অ্যাসপেক্টস। কি বললাম বোঝা গেছে? তাহলে হোয়াট ইজ গ্রোথ, না গ্রোথ ইজ চেঞ্জ ইন কোয়ান্টিটিভ অ্যাসপেক্টস। ঠিক আছে, এবারে এই যে আমরা কোয়ান্টিটিভ বললাম, এই যে বললাম, আমি বারবার বলছি এটা কার সঙ্গে যুক্ত, ফিজিক্যাল ব্যাপারের সঙ্গে যুক্ত। তাহলে এই যে ফিজিক্যাল এই যে গ্রোথটা ঘটছে, তাহলে এই যে গ্রোথটার সঙ্গে আমরা এই যে ফিজিক্যাল বারবার রিলেট করছি, এটা কিন্তু ডেভেলপমেন্টের একটা পর্যায়ে যদি আমরা ধরি, সেটাকে আমরা কি বলবো, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে একটা পার্ট আসছে আমাদের কি না গ্রোথ। গ্রোথটা হচ্ছে কি না এই যে ধীরে ধীরে সে বাড়তে থাকছে, এই বাড়াটাকে তার যে সাইজ বা শেপের যে পরিবর্তন ঘটছে, যাকে আমরা মেজারও করতে পারছি, এবং যার একটা সংখ্যাতাত্ত্বিক মান আছে যেটাকে আমরা কোয়ান্টিটিভ বলছি। গুলোবে না, কোয়ান্টিটিভ এন্ড কোয়ালিটেটিভ। মানে তোমাকে যদি আমি এখন বলি যে আজকে আমার সিডিপির ক্লাস করার পরে তোমরা রেটিং করো, 5-এর মধ্যে তোমরা রেটিং করো, তো তোমরা অবশ্যই তার মধ্যে কারোর মনে হবে 3, কারোর মধ্যে 2, কিন্তু 5-এর মধ্যে আমি তোমাকে রেটিং করতে বলেছি, কোন কোন পার্সপেক্টিভের ভিত্তিতে বলেছি, তুমি কি সেটা মেজার করেছো? কেউ হয়তো মনে করছো যে স্যারের মনে স্লাইডটা ভালো ছিল, 5-এর 5 দিয়ে দিই। কেউ মনে করছো না স্যারের গলাটা খুব ভালো, ঠিক আছে 5-এর 5 দিয়ে দিই। কেউ মনে করছো না স্যারের বোঝানোর টেকনিকটা ভালো, 5-এর 5 দিচ্ছি। কিন্তু কোনো কি আলাদা আলাদা মেজারমেন্ট কোনো আমি ভাগ করতে পারছি সেগুলোকে? তোমার যদি কোনো ড্রেসটা ভালো লাগে, বা তোমার যদি কোনো একটা বন্ধুকে ভালো লাগে, তাহলে বা তুমি কি তাকে মানে বলতে পারবে, কাউকে এক্সপ্লেন করে বলতে পারবে যে কেন তোমার ক্ষেত্রে এত ভালো, বা কেন তোমার এত ভালো লাগছে? তোমার যেটা ভালো লাগছে সেটা অন্য কারোর ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে। তাহলে যেমন আমরা হচ্ছে একটা জামা কিনি, জামা হয়তো তোমার বলো না যে আমার বাইরে যাওয়ার জন্য একটাও জামা নেই, কিন্তু আমার দেখো পুরো আলমারিতে জামা ভর্তি। মানে আলমারিতে জামা ভর্তি মানে কি অনেকগুলো তোমার জামা রয়েছে। তাহলে এই যে অনেকগুলো তোমার জামা রয়েছে, এটা হচ্ছে তোমার কোয়ান্টিটিভ। ঠিক আছে, সংখ্যাতাত্ত্বিক। আমার কাছে 10টা জামা আছে, কিন্তু একটাও জামা ভালো নেই। ভালো মিন্স যেটা আমি পরে স্যাটিসফাইড হবো সেরকম কোনোই জামা নেই, তাহলে তার গুণগত মান নেই। এই গুণগত মানটাকে আমরা কি বলছি, কোয়ালিটি মানে গুণমান, কোয়ালিটি মানে গুণমান। মানে তুমি কোথাও ফাস্টফুড খাচ্ছ, ফাস্টফুডের পরিমাণ হয়তো চাউমিন খেতে গেছো, কোনো একটা জায়গায় চাউমিন খুব সুন্দর বানিয়েছে, নুডলসটা খুব সুন্দর বানিয়েছে, হ্যাঁ সংখ্যার দিক থেকে দেখতে গেলে মানে হ্যাঁ মানে খুব সুন্দর বানিয়েছে। আবার কোনো একটা জায়গায় সেম পরিমাণ কোয়ান্টিটিতে তোমাকে নুডলস দিয়েছে, কিন্তু তোমার মানে খেয়ে বাতুর ভালো লাগে, গুণগত মান তো ঠিক। তাহলে সেই গুণগত মানটাকে আমরা বলছি কোয়ান্টিটিভ, আর যেটা পরিমাপযোগ্য তাকে আমরা বলছি যেটা গুণগত মান সেটাকে আমরা বলছি কোয়ালিটেটিভ, এবং যেটা সংখ্যাতাত্ত্বিক মান তাকে আমরা বলছি কোয়ান্টিটিভ। ঠিক আছে, তাহলে গ্রোথটা সবসময় মাথায় রাখবে, এটাকে মেজার করা যায় এবং এটা কোয়ান্টিটিভ অ্যাসপেক্টসে আমরা বিচার করতে পারি, কিন্তু কোয়ালিটেটিভ ভাবে কিন্তু আমরা গ্রোথকে কোনোদিন দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে এই যে গ্রোথের কথা আমরা আলোচনা করছি, যেখানে আমাদের হাইট পড়ছে, যেখানে আমাদের ওজন মানে আমাদের ওয়েট কেমন আছে সেগুলো মেজারমেন্ট করা হচ্ছে, তাহলে সেগুলোকে আমরা কি বলছি, সেগুলোকে আমরা গ্রোথ হিসেবে আমরা বলছি। তাহলে গ্রোথটা যেহেতু ফিজিক্যালের সঙ্গে যুক্ত, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বায়োলজিক্যাল অ্যাসপেক্টস, এটাও আমরা বলতে পারি। বায়োলজিক্যাল মানে কি জৈবিক ব্যাপারের সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, এবং এই যে বায়োলজিক্যালের সঙ্গে সম্পর্কযুক্ত সঙ্গে সঙ্গে কি না এই যে দেখো আমাদের হাইট, ওয়েট, সাইজ এগুলো তো অবশ্যই আমরা মেজারমেন্ট করতে পারছি, তাহলে মেজারমেন্ট কথাটা কিন্তু আমাদের এখানে আসছে। তাহলে গ্রোথটা দেখবে একটা মানুষের এই যে ধরো এখন যে অবস্থা আছে, তার হাত পা নখ কান চুল যেভাবে রয়েছে, ঠিক কিছুদিন পরে সেটা আবার আলাদাভাবে পরিবর্তন হবে। তাহলে কি গ্রোথটা ওয়ান টাইপ অফ স্ট্রাকচারাল চেঞ্জ। কি বলছি, স্ট্রাকচারাল চেঞ্জের মধ্যেও কিন্তু আমরা এটাকে
বলতে পারি স্ট্রাকচারাল চেঞ্জ। গ্রোথ ইজ এ স্ট্রাকচারাল চেঞ্জ, যে স্ট্রাকচার অনুযায়ী করছে। এই দেখো প্রথমে কেমন ছিল, এটা একটা স্ট্রাকচার, এখানে একটা স্ট্রাকচার, তাহলে আস্তে আস্তে তাদের কি হচ্ছে না স্ট্রাকচারের পরিবর্তন কিন্তু ঘটছে। তাহলে স্যার এই গ্রোথটা কি সবসময় চলতে থাকবে? মানে এই গ্রোথটা তাহলে আমি আমৃত্যু পর্যন্ত আমাদের গ্রোথ চলবে? না, এই গ্রোথটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্তই চলে। কি বললাম? এই গ্রোথটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত আমাদের এই গ্রোথটা চলে। ঠিক আছে, তাহলে কি বললাম? গ্রোথ ইজ চেঞ্জ ইন কোয়ান্টিটিভ অ্যাসপেক্টস। তাহলে কোয়ান্টিটিভ কেন বললাম বোঝা গেছে, যেহেতু হাইট, ওয়েট, সাইজ, শেপ আমরা মেজারমেন্ট করতে পারি, সেই কারণে এটাকে আমরা বলছি কোয়ান্টিটিভ অ্যাসপেক্টস। এবং চেঞ্জেস দ্যাট ক্যান বি মেজার্ড সাচ এস হাইট, ওয়েট, সাইজ, শেপ, আমরা যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনটাকে মেজার করতে পারি। তাহলে তোমাকে আমি বলতে পারি তাহলে গ্রোথকে কি মেজার করা যায়? উত্তরটা তোমাদের সবসময় হবে কি ইয়েস, হ্যাঁ স্যার, গ্রোথকে মেজারমেন্ট করা যায়। ঠিক আছে, তাহলে এরপরে তোমাকে বললাম যে গ্রোথটা কি সবসময় ঘটছে? উত্তর হবে না, গ্রোথটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত হবে, তারপরে কিন্তু গিয়ে বন্ধ হয়ে যাবে। আচ্ছা স্যার কখন গিয়ে বন্ধ হবে? মানে গ্রোথ তো ঘটছে, মানে আপনি তো বললেন গ্রোথ তো ঘটছে, তাহলে আবার গ্রোথ ঘটার পরে আবার বন্ধ কেন হবে? বন্ধ এই কারণে হবে, তোমার জেনেটিক্যালি বা তোমার বাবা মার কাছ থেকে তুমি যে গুণ নিয়ে জন্মেছো বা তোমার পূর্বপুরুষের যে মধ্যে যে জিনগত বৈশিষ্ট্য রয়েছে, তাহলে সেইটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্তই সেটা কি হবে না তোমার মধ্যে ফুটে উঠবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত ফুটে উঠবে। যেমন একটা ছেলের বাড়িতে হয়তো ঘন চুল, ঠিক আছে, ঘন চুলের অধিকারী তার ফ্যামিলি বংশ এবং লম্বা চওড়া, তাহলে সে আস্তে আস্তে ছোটবেলা থেকে নির্দিষ্ট যতক্ষণ না পর্যন্ত তার শরীরে যে তার বাবা মার যে গুণ বৈশিষ্ট্য আছে, দুজন বাবা মাও লম্বা সেও লম্বা হলো। কিছু কিছু ক্ষেত্রে উল্টোও হয়, কারণ ফ্যামিলিগত দিক থেকে দেখা যাবে কোনো না কোনো ক্ষেত্রে কোনো 51 জনু পর্যন্ত তো আমাদের জিনের কাজ করে, দেখা যাবে কেউ না কেউ বেটে হয়তো ছেলে বেটেও হয়ে গেল, কেউ হয়তো ফর্সা ছিল ফর্সা থেকে কালো হয়ে গেল। ঠিক আছে, হতে পারে, সেটা হতেই পারে বায়োলজিক্যালি। কিন্তু তোমার বায়োলজিক্যালি যে গুণটা তোমার মধ্যে আছে সেটা কিন্তু যতক্ষণ না তোমার মধ্যে থেকে বেরোচ্ছে বা ফুটে বেরোচ্ছে, একবারে ফুটে শেষ, যেমন হয়তো একটা গোলাপ ফুল ফুটছে বা একটা যখন ফুল যখন ফুটছে, সে ফুলটা নির্দিষ্ট প্রথমে একটা কুড়ি থাকে, কুড়ি থাকার পর আস্তে আস্তে সে ফুলটা একটা নির্দিষ্ট টাইমে ভালো করে নিজেকে তুলে ধরে প্রকৃতির সামনে, আবার আস্তে আস্তে সেটা নিজেকে আবার সংকুচিত করে। এই যে ফুটে তোলা পর্যন্ত যে সময়কালটা, তখন তাকে আমরা বলছি ম্যাচুরেশন। মানে তোমার বাবা মার শরীরে যে বায়োলজিক্যালি বা হেরিডিটারি তোমাদের যে গুণটা ছিল, সেই গুণটা যে সময় পর্যন্ত তোমার শরীরে ফুটে উঠলো, সেই টাইম পিরিয়ড পর্যন্ত তাকে আমরা কি বলছি? ম্যাচুরেশন। ইজ ইট ক্লিয়ার হচ্ছে না কোথায় কমপ্লিকেশন হচ্ছে? কোন জায়গায় অসুবিধা হচ্ছে? না স্যার। ওকে, তাহলে এখানে আমরা দেখো প্রথমে আলোচনা করলাম গ্রোথকে বললাম কোয়ান্টিটিভ, গ্রোথকে আমি বললাম মেজার করা যায়, গ্রোথটা হচ্ছে বায়োলজিক্যাল এবং গ্রোথটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্টের একটা অংশ, এবং গ্রোথটা ডেভেলপমেন্টেরও একটা অংশ বটেও। ঠিক আছে, আমরা যে ডেভেলপমেন্টটা বলছি, এই ডেভেলপমেন্টটা কিন্তু অনেক বড় আমব্রেলা। ঠিক আছে, ডেভেলপমেন্টটা এত বড় আমব্রেলা, আমরা ভিএন ডায়াগ্রাম করেছি তো, গ্রোথটা তার মধ্যে একটা ছোট্ট পার্ট। ঠিক আছে, গ্রোথটা হচ্ছে তার মধ্যে একটা ছোট্ট পার্ট, কিন্তু পুরোটাই হচ্ছে কি ডেভেলপমেন্টের মধ্যেই পড়ছে, মাথায় রাখবে। এবারে ম্যাচুরিটিটা কি না, ম্যাচুরেশন ইজ দ্য আনফোল্ডিং অ্যান ইন্ডিভিজুয়ালস ইনহারেন্ট ট্রেটস মানে কি? তোমার মধ্যে যে বৈশিষ্ট্য, তোমার জিনগত যে বৈশিষ্ট্যটা তোমার পিতামাতার কাছ থেকে তোমার এসেছে, সেটা যতক্ষণ না তোমার মানে সেই বৈশিষ্ট্যটা আনফোল্ডিং হচ্ছে, মানে বেরিয়ে আসছে, প্রস্ফুটিত হচ্ছে, ঠিক আছে, সেই টাইম পিরিয়ডটাকে আমরা কি বলছি? ম্যাচুরেশন কথাটা আমরা বলছি। তাহলে তোমাকে যদি বলি ম্যাচুরেশনটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত, কগনিটিভ ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত, না তোমাদের সোশিয়াল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত, না ইমোশনাল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত, তাহলে উত্তরটা কি হবে? এই ম্যাচুরেশন কথাটা কার সঙ্গে যুক্ত হবে? ফিজিক্যাল ডেভেলপমেন্ট। সবার কি তাই মনে হচ্ছে? ইয়েস অর নো? না স্যার। কেন না? ম্যাচুরেশন তো মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল কি করে হবে? এটাই বলছিলাম। তুমি কেন বললে ম্যাচুরেশন ইজ এ মেন্টাল ডেভেলপমেন্ট? হোয়াই ইউ কল্ড ম্যাচুরেশন ইজ এ মেন্টাল ডেভেলপমেন্ট? স্যার এই জন্য বললাম কারণ ম্যাচিউরিটি মানে কি, মানে আমাদের বিকাশ, তো বুদ্ধির বিকাশ,
মানে আমি ছোট বয়সে 5 বছর বয়সে যেটা ভাববো সেটা 15 বছরে গিয়ে ভাববো না, 25 বছরে গিয়ে যেটা ভাববো সেটা 50 বছরে ভাববো না। তো বয়সের সাথে সাথে অভিজ্ঞতার সাথে সাথে তো আমার চিন্তা ভাবনারও পরিবর্তন হচ্ছে। তো তার সঙ্গে তো দৈহিক কোনো মানে লিঙ্কই নেই, তো সেটা তো সম্পূর্ণই আমার ম্যাচিউরিটি বা বাংলায় যেটাকে আমি বলতে পারি পরিণমন। না। তোমার কথা হচ্ছে এই জিনিসটা বেশ ভালো কথা। হ্যাঁ, এটা তাহলে আমার। তোমার আমি হয়ে আছে, এবার আমার হ্যাঁ, কথাটা শোনো। এবার তুমি বলছো ম্যাচুরেশনটা স্যার এটা সম্পূর্ণরূপে মেন্টাল প্রসেস। মেন্টাল প্রসেস, মানসিক দিক থেকে আমরা যতক্ষণ আমরা আমাদের আইডিয়া চেঞ্জ হয় তাহলে সেটা আমরা বলতে পারি। আচ্ছা, তোমাকে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইউ আর এ ইন্ডিপেন্ডেন্ট উমেন, এবং তুমি 18 বছরের পরে তুমি যাকে বিয়ে করতে চাইতে পারো তুমি বিয়ে করতে পারো, তুমি তোমার নিজের ডিসিশন নিজে নিতে পারো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে তোমাকে এই 18 বছরটা কেন বেঁধে দিয়েছে বলো তো? কারণ ভাবা হচ্ছে যে 18 বছরের পরে আমরা সমস্ত দিক থেকে, যেটা অ্যাডোলেসেন্স পিরিয়ডটা কাটিয়ে ফেলছি, আচ্ছা তো আচ্ছা, তুমি আমরা এখানে বললে অল পার্সপেক্টিভ, ঠিক আছে, তুমি বলে সমস্ত দিক থেকে, এই কথাটা উচ্চারণ করলে তো মানে বললে তো আই থিঙ্ক। তাহলে হ্যাঁ, এই যে আমি সমস্ত দিক থেকে বললাম, তাহলে সমস্ত মিন্স কি? মানে হয়তো এখানে ফিজিক্যাল পার্টটাই বোঝাচ্ছে। দাঁড়াও দাঁড়াও একবার, হ্যাঁ একদম দাঁড়াও, আমি যে প্রশ্নটা করেছে তাকে বোঝাই। হ্যাঁ বলো। স্যার সমস্ত দিক বলতে দৈহিক, মানসিক বা সামাজিক সব দিক থেকে তো আমরা চিন্তা ভাবনা করার কিছুটা হলেও তো ক্ষমতা তৈরি হয়েছে। তো তাহলে এই এখানে জায়গায় তুমি আবার দৈহিক কথাটাও বললে, ঠিক আছে। হ্যাঁ, এবারে একটা মেয়ে, আমাদের মধ্যে অনেকেই আমরা দেখতে পাই, হয়তো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই অনেক গড গিফটেড ছেলে থাকে না, যারা তোমার বয়সের আগে অনেক ভাবতে পারে, মানে তুমি যে ম্যাচুরিটির কথা চিন্তা ভাবনা করতে পারছো না সে তার থেকেও আরো বেশি ভাবতে পারে। হ্যাঁ, ভাবতে পারে তো? তাহলে তাকে তো আমি তখনই বলে দেবো ম্যাচিওর হয়ে গেছো তুমি, তুমি বিয়ে করে নাও, তুমি বাচ্চা টাচ্চা করো, বলতে পারি? না বলবো না, না না। কেন বলবো না? কেন কারণ বলবো না? হচ্ছে 18, মানে সেখানে বয়সটাও একটা প্যারামিটার হয়ে দাঁড়াচ্ছে, তাই। তাহলে বয়সটা একটা প্যারামিটার কেন হচ্ছে? যে আমাদের পৈতৃক ভাবে বা মাতৃগত দিক থেকে, মানে এক প্রকার বলতে গেলে জেনেটিক্যালি দিক থেকে, মানে এক প্রকার বলতে গেলে আমাদের দৈহিক দিক থেকে, যেখানে আমরা শরীরের কথাটা উচ্চারণ করছি, শারীরিক ভাবে আমরা যদি ভালোভাবে খাবার খাই, ভালোভাবে এনভায়রনমেন্ট পাই, আমরা মস্তিষ্কগত দিক তো থাকবেই, কিন্তু এই ম্যাচুরেশনটা এইখানে যে তোমার টার্মিনোলজিটা ইউজ করা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে দৈহিকের দিক থেকে হবে, ঠিক আছে। দৈহিক দিকটা তুমি এটা ঠিক বলেছো যে মেন্টালি দিক থেকেও ম্যাচুরেশন হয়, ঠিক আছে, মেন্টালি দিক থেকেও ম্যাচুরেশনটা হয়, কিন্তু তোমাকে আমি এটাও বলতে পারি যে মেন্টালি দিক থেকে কি সবাই কি ঠিকঠাক ম্যাচিওর এ পর্যন্ত? মানে এখানে তোমরা যারা ক্লাস করছো বা ক্লাসের বাইরে তোমরা যখন অন্য কাউকে ক্লাস করবে, হয়তো আমাদের মধ্যে আবার ঝগড়াও লেগে, ঠিক আছে, আমরা এত ম্যাচিওর তার মধ্যে আমাদের ঝগড়া আছে কেন? এটা কিন্তু সেই পার্সপেক্টিভে বলছে না। এই ম্যাচুরেশনটা সম্পূর্ণরূপে তোমার ফিজিক্যালি ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। কি বললাম বোঝা গেছে? দিস ম্যাচুরেশন ইজ ডিপেন্ড অন ইউর ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ইজ ইট ক্লিয়ার অর নট? কিন্তু স্যার ফিজিক্যালিও কি আমি সবাইকে ম্যাচিওর বলতে পারি? মানে ওটা তো একটা বয়সের বৈশিষ্ট্য, যেটা তো সবার ঘটবেই, তো সেটাকে কি হ্যাঁ mature হ্যাঁ বলবো? হ্যাঁ, তুমি এই যে আমাদের মধ্যে যে গ্রোথটা হচ্ছে, মানে আমার হাতটা বাড়ছে তো বাড়ছে, তো বাড়তেই থাকবে সেটা তো আর হবে না, একটা নির্দিষ্ট জায়গায় হাতটা থামবে। বা আমার যে হাইটটা বাড়ছে, বাড়তে বাড়তে এমন তো বাড়বে না যে সবসময় বাড়তে থাকবে, তাহলে তো আমি আকাশ হয়তো ছুঁয়ে ফেলতাম, ঠিক কিনা? তাহলে সেটাও তো একটা নির্দিষ্ট জায়গায় থামবে। তাহলে এই যে তোমার থামাটা কখন হচ্ছে না, তোমার আমার বাবা যতটুকু হাইটের ছিল, বা আমার বাবা আমার মধ্যে যে জিনগত বৈশিষ্ট্যটা বা মায়ের কাছ থেকে জিনগত বৈশিষ্ট্যটা যতটা আমার কাছ থেকে এসে, আমার মায়েদের কাছ থেকে আমার কাছে এসছে, তাহলে আমি ততটুকু হাইটে বাড়বো, তার থেকে তো বেশি বাড়বো না। তাহলে সেটাকে ম্যাচুরেশন বলবো না? মানে তোমার দৈহিক দিক থেকে তোমাদের যে তোমার বাবা মার যে বৈশিষ্ট্যটা তোমার মধ্যে ফুটে উঠছে, তাহলে এটাকে আমরা কি ম্যাচুরেশন বলতে পারবো না? বলতে পারবো। আমরা যদি মানে এই এটাও আমাদের বলতে পারি যে স্যার শুধু তো দৈহিক না, মানে দৈহিক মানসিক সবটাই তো ম্যাচুরিটির মধ্যেই তাহলে পড়ছে, তাই না? হ্যাঁ, সবটাই ম্যাচিউরিটি কথাটা আলাদা, ঠিক আছে, ম্যাচিউরিটি, কিন্তু এইখানে আমরা এই পার্সপেক্টিভে ফিজিক্যালি দিক পার্টটাই কিন্তু আমরা এখানে পড়ছি। বললাম বোঝা গেছে? আমরা এখানে এক প্রকারও বলিনি দিস ইজ মেন্টাল ম্যাচিউরিটি বা কগনিটিভ ম্যাচিউরিটি, এই কথাটা কিন্তু আমরা একবারও বলছি না। এই কথাগুলো আসবে, এই তুমি বলছো না আমরা ইন্টেলেকচুয়াল ভাবে বা মানসিক দিক থেকে যখন কথাগুলো আমরা বলবো, সেটা এক প্রকার আমাদের এখানে কগনিশন পার্টের মধ্যে চলে আসবে, কগনিটিভ পার্ট, ঠিক আছে, কগনিটিভ বা বোধ বা প্রজ্ঞা। এবার এই বোধ বা প্রজ্ঞা থেকে
এই আবার অন্য কিছু বিষয়গুলোকে ডেভেলপমেন্ট করে। সেখান থেকে আবার কগনিটিভ আবার অনেকটা তোমার সোশ্যাল ফ্যাক্টরকে এফেক্ট করে। সোশ্যাল থেকে আবার তোমার ওইখান থেকে দেখা যাবে মোরাল, এই যে আমাদের নীতিগত যে দিক, যে না 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 সে আমাকে যথেষ্ট আমার হেল্প করেছে, না আমারও তাকে হেল্প করা উচিত, এই যে মোরালিটিটা কি করে হবে, এগুলো সব কিন্তু সোশ্যাল ইন্টারাকশন করার ফলে হবে। এবার এগুলো আস্তে আস্তে আসবো। তাহলে এক্ষেত্রে এই যে ম্যাচুরিটি কথাটা আমরা বলছি, সেই ম্যাচুরিটিটা আমরা সম্পূর্ণ ফিজিক্যাল পার্টের সঙ্গে সংযুক্ত রেখে পড়বো। কি বলছি বোঝা গেছে? একদম মাথা থেকে এটা বাদ দাও, অন্যান্য ম্যাচুরিটির কথা এখানে কিন্তু বলা হচ্ছে। এটা ফুললি ডিপেন্ড অন ইন ইউর ফিজিক্যাল ম্যাচুরিটি। ইজ ইট ক্লিয়ার অল অফ ইউ? বোঝা যাচ্ছে? হ্যাঁ। তো এটা ফিজিক্যাল ব্যাপারটাকে আমাদের বলছে, যেখানে কি বলা হচ্ছে না এই ম্যাচুরেশন কথাটা সেই কারণে এসছে যে আমাদের এই যে গ্রোথটা হচ্ছে, যে গ্রোথটা কতদূর পর্যন্ত চলবে, না আমাদের বাবা মার কাছ থেকে যে ইনহারেন্ট বৈশিষ্ট্যটা আমরা পেয়েছি, সেই বৈশিষ্ট্যটা যতক্ষণ না পর্যন্ত সময়ের সঙ্গে সঙ্গে বেরোচ্ছে বা বেরোনোর পরে একবারে একটা নির্দিষ্ট জায়গায় স্ট্যাক হয়ে গেল, সেই টাইম পিরিয়ডটাকে আমরা কি বলছি? ম্যাচুরেশন। ঠিক আছে? এবার কি এই ম্যাচুরেশনের সঙ্গে যেভাবে আমার হেরিডিটি ব্যাপারটা কাজ করে, মানে তোমার বাবার জিনগত বৈশিষ্ট্য দিক থেকে তুমি 5 ফুট হাইটের হবে স্বাভাবিক, ঠিক আছে, বা কিন্তু সেক্ষেত্রে এই 5 ফুট হওয়ার জন্য তুমি কি তোমার বাবার জিনটা শুধু কাজ করবে? কাজ করবে না, হয়তো তার মধ্যে তুমি হয়তো দেখা গেল যে খেতে পেলে না, অনাহারে অনেকে কি হলো না দুর্ঘটনাগ্রস্ত মারা গেল, তাহলে তুমি কি ওই হাইটটা আর পেলে? পাবে না। শুধু আমি মানুষের ক্ষেত্রে বলছি না, তুমি ধরো একটা বীজ বনস্পতি গাছ খুব বড় হয়, বা সেগুন কাঠ খুব মানে সেগুন গাছের বীজ তুমি নিয়ে এলে বাড়িতে, এবার সেই বীজটা তুমি একটা বদ্ধ ঘরে রেখে দিলে, তুমি কি আশা করছো এই গাছটা দুদিন পরে বড় হয়ে তোমাকে মানে এত বড় গাছে পরিণত হবে? সম্ভব নয়। তার মধ্যে বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু সেই বৈশিষ্ট্যটা কি হবে না, তার মধ্যে সেই বৈশিষ্ট্যটাকে প্রস্ফুটিত করার জন্য তোমার জেনেটিক্যালি যে বৈশিষ্ট্যটা আছে সেটাকে তোমার মানে মেলে ধরার জন্য একটা এনভায়রনমেন্ট দরকার। যেমন তোমার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা তখনই গ্রো হবে যখন আমরা টিভিতে আমরা দেখতে পাই কমপ্ল্যান, হরলিক্স এই সমস্ত খেলে কিন্তু আমাদের বুদ্ধির বিকাশ ঘটবে, তাহলে হবে। এটা সম্পূর্ণ ভুল কথা। যদিও আমাদের কি করতে হবে, নিউট্রিয়েন্টস যেটা আমার খাওয়া দরকার, বা মেন্টালি আমার বাবা মার দিক থেকে যে সাপোর্ট, সেটা অবশ্যই সমস্ত কিছুটা কিন্তু এখানে ইম্পর্টেন্স ভূমিকা নেবে। ঠিক আছে? ফিজিক্যালি দিক থেকে দেখতে গেলে আমার কি হবে না, আমাকে খাওয়া দাওয়া বা আমার শরীর চর্চার দিক থেকে যে জিনিসগুলো আমার ম্যাচুরেশন পর্যন্ত প্রয়োজন, সেটা কিন্তু আমাকে প্রোভাইড করতে হবে। তাহলে এই যে ম্যাচুরেশন কথাটা আমরা যখন দেখতে পাবো, সবসময় এটা মাথায় রাখবো, আনফোল্ডিং অফ জেনেটিক্স। কি বললাম বোঝা গেছে? আনফোল্ডিং অফ জেনেটিক্স। এবং এটা কার দ্বারা ইনফ্লুয়েন্স হয় না, এটা হেরিডিটির দ্বারা ইনফ্লুয়েন্স হয়, বংশগতির দিক দিয়ে আমাদের এই ম্যাচুরিটিটা ইনফ্লুয়েন্স হয়। ঠিক আছে? এবারে বায়োলজিক্যাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ইজ নোন অ্যাজ এ ম্যাচুরেশন। মানে তোমার এই যে বায়োলজিক্যালি তুমি আস্তে আস্তে ছোট থেকে যে বাড়ছো, যে গ্রোথ হচ্ছে, এবং এই গ্রোথটা কি হচ্ছে না ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে একটা পার্ট। এই জন্য গ্রোথটা দেখো আর ডেভেলপমেন্টকে আলাদা করেছে। ডেভেলপমেন্ট স্যার কেন আলাদা? কারণ ডেভেলপমেন্টের মধ্যে কেবলমাত্র ফিজিক্যাল ডেভেলপমেন্ট পার্টটা আসে না। তাহলে স্যার আর কি কি আছে এর মধ্যে? আরো কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে তুমি যে চিন্তা ভাবনা করছো, যা স্মৃতিতে রাখছো, যা বলছো, কিভাবে আচরণ করবে, সবটাই কিন্তু এই কগনিটিভ ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু তুমি করছো, যেটা নিয়ে পিঁয়াজে পরবর্তীকালে অনেক তথ্য কিন্তু দিয়েছেন। ঠিক আছে? তারপরে আছে কি সোশ্যাল ডেভেলপমেন্ট, মানে আমি একজন ব্যক্তি 5টা মানুষের সঙ্গে ঘুরতে পারি। আমরা বলি না আমরা খুব ইন্ট্রোভার্ট, আমরা খুব এক্সট্রোভার্ট, এই যে কথাগুলো টার্মিনোলজি গুলো আমরা ইউজ করি, যে এক্সট্রোভার্ট মানে কি সে 5টা মানুষের সঙ্গে কথা বলতে পারে, বসতে পারে। তাহলে এই যে ডেভেলপমেন্ট, তারও একটা ডেভেলপমেন্টের একটা ধারা আছে, সেটাকে আমরা বলছি কি সোশ্যাল ডেভেলপমেন্ট। আরেকটা কি আছে, আরেকটা ইমোশনাল ডেভেলপমেন্ট, মানে তোমাকে কেউ একটা বলে দিলে তুমি কান্নাকাটি করতে আরম্ভ করে দাও, মানে কোনো ব্যাপার নেই, এই জলটা আনতো, ভেউ ভেউ করে কান্নাকাটি করছো, এটা ইম্পর্টেন্ট। মানে তাহলে তোমার নিজের ইমোশনের প্রতি কন্ট্রোল নেই। কেউ একজন বলছে যে তোমাকে বুকে দিয়ে ক্লাসে তোমাকে কেউ বুকে দিয়েছে, তুমি কান্নাকাটি করতে আরম্ভ করছো, বা তুমি জীবনের নিজের সিচুয়েশনের ক্ষেত্রে, নিজের জীবন যাপনের ক্ষেত্রে তুমি যথেষ্ট ইমোশনাল। আমরা বলি না তুই যথেষ্ট ইমোশনাল, ভাই তোকে ম্যাচিউর হতে হবে, মানে এই কথাটা আমরা বলে থাকি। মানে কি ইমোশনালি যে ম্যাচুরেশন, মানে সেটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলছি, ইমোশনালি ডেভেলপমেন্ট। ঠিক আছে? এই সমস্ত পার্ট গুলো আমাদের হতে হবে। তো এই ডেভেলপমেন্ট যখন আমরা বলছি, এতগুলো অ্যাসপেক্টস কিন্তু জড়িত, যেখানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে কি আমরা জানি কেবলমাত্র ফিজিক্যাল ডেভেলপমেন্ট আছে কোয়ান্টিটিভ, যেহেতু গ্রোথের সঙ্গে রিলেটেড আছে, কিন্তু এই যে ইমোশনাল ডেভেলপমেন্ট, তুমি ইমোশনাল ডেভেলপমেন্টকে কি করে মাপবে? কোন সংখ্যার মাধ্যমে মাপতে পারবে? তোমার মধ্যে কতটা সোশ্যাল ডেভেলপমেন্ট হয়েছে সংখ্যা দিয়ে মাপতে পারবে? তোমার মধ্যে কতটা বোধ শক্তি জন্মেছে সেটা কি মাপতে পারবে? মাপা যায় না।
অ্যাকচুয়াল মাপা সম্ভব নয়। ঠিক আছে, তো এই কারণে এই যে পার্টগুলো এটা হচ্ছে কি না, এটা হচ্ছে কোয়ালিটেটিভ নেচারকে ডিনোট করে। কোয়ালিটিভ মানে কি, গুণগত মানকে ডিনোট করে। তো সেই কারণে ডেভেলপমেন্টটাকে আমরা কি বলি, ডেভেলপমেন্টটাকে আমরা কোয়ালিটেটিভ বলি এবং কোয়ান্টিটিভও নেচারের আমরা বলি। ঠিক আছে, কোয়ান্টিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটেটিভ। কিন্তু পরীক্ষায় যদি আমাদের অপশন আসে যে ডেভেলপমেন্ট ইজ এ কি, যদি কোয়ান্টিটিভ থাকে কোয়ালিটিভ থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে ডেভেলপমেন্টটা কোয়ালিটি আগে কোয়ালিটিভ দিকটাকে কিন্তু আগে নির্দেশ করে। কোয়ালিটি মানে গুণগত মানটাকে আগে নির্দেশ করে, তারপরের দিক থেকে ভাবতে গেলে হ্যাঁ কোয়ান্টিটিভ দিকটা করে। কিন্তু মুখ্যত ডেভেলপমেন্ট কোয়ালিটেটিভ নেচারকে ডিনোট করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমরা এটাও বলতে পারি যে ডেভেলপমেন্ট কোয়ালিটেটিভ নেচার কিন্তু অ্যাজ ওয়েল এজ কোয়ান্টিটিভ নেচার অলসো, মানে কোয়ান্টিটিভ নেচারের মধ্যেও পড়বে, কারণ ফিজিক্যাল ডেভেলপমেন্টটাও এই পার্টের মধ্যে পড়ে যায়। তাহলে স্যার ডেভেলপমেন্টটা কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্টটা হচ্ছে তুমি যে ডিপেন্ডেন্সি অবস্থায় রয়েছো, ডিপেন্ডেন্সি থেকে অটোনমি। অটোনমি বলতে স্যার ডিপেন্ডেন্সি এবং অটোনমি কি, মানে তুমি ধরো যখন তুমি জন্মালে তুমি নিজের কাজ নিজে করতে পারছো না, শিশু অবস্থায় আছো, তোমাকে খাইয়ে দিতে হচ্ছে, তোমাকে বাথরুম করতে নিয়ে যেতে হচ্ছে, সমস্ত কিছুই তোমাকে কিন্তু করতে হচ্ছে। অটোনমি বলতে কি না, তুমি যখন নিজের কাজ নিজে করতে পারছো, নিজের জীবনের ডিসিশন নিজে নিতে পারছো। তুমি একটা আগে গ্লাস ধরতে পারতে না, আগে এখন তুমি নিজে গ্লাস ধরতে পারছো, আগে তুমি খেতে পারতে না, আজকে তুমি নিজের হাতে খেতে পারছো। তাহলে এই যে ডিপেন্ডেন্সি থেকে তুমি যে আস্তে আস্তে নিজের দিকে গেলে, মানে এখানে কি হচ্ছে স্যার না, এখানে তুমি জেনারেলি এটা তুমি এই যে প্রথম তোমার অবস্থা যে তুমি ডিপেন্ডেন্সি, এটা তোমার জেনারেল অবস্থা, সরি হয়। এবার সেইখান থেকে তুমি স্পেসিফিক্যালি নিজের হাত দিয়ে খেতে পারছো, তাহলে কি হলো, জেনারেল থেকে স্পেসিফিক হয়ে গেল ব্যাপারটা। কি বললাম বোঝা গেছে? জেনারেল থেকে স্পেসিফিকের দিকে তুমি যাচ্ছ, সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে আস্তে আস্তে যাচ্ছ। ঠিক আছে, কি কি আমরা যেগুলো বলছি এগুলো থেকে প্রতিবারে সিটিভিতে মানে তোমাদের কোশ্চেন এসছে যে ডেভেলপমেন্ট মানে কি বোঝে। ডেভেলপমেন্ট সবসময় মাথায় রাখবে, কি বলছি, জেনারেল থেকে স্পেসিফিক, সিম্পল থেকে কমপ্লেক্স। ঠিক আছে, সিম্পল থেকে কমপ্লেক্স, এই সমস্ত কথাগুলো থাকলে আমরা কিন্তু এটাকে বুঝবো যে এটা ডেভেলপমেন্টকে ডিনোট করছে। তাহলে ডেভেলপমেন্ট মানে কি না, যেটা ডিপেন্ডেন্সি থেকে অটোনমির দিকে আমাদের নিয়ে যাবে। ঠিক আছে, তো ডেভেলপমেন্টের একটা আমরা সংজ্ঞা আমরা জেনে নিই। তাহলে ডেভেলপমেন্ট কি বলছে, এই যে সিস্টেমেটিক চেঞ্জেস। সিস্টেমেটিক কেন না, একটা ধাপে ধাপে একটা নির্দিষ্ট ক্রম মেনে হয়। সিস্টেম মানে কি, যার একটা ইনপুট থাকবে, যার একটা প্রসেসিং থাকবে এবং যার একটা আউটপুট থাকবে। যেমন কম্পিউটার এজ এ সিস্টেম, কম্পিউটারকে সিস্টেম কেন বলি, তার একটা ইনপুট ব্যবস্থা আছে, প্রসেসিং হয়, আউটপুট হয়। তো এখানে যে ডেভেলপমেন্টের ব্যাপারটাও কিন্তু সেরকম সিস্টেমেটিক ব্যাপার। কারণ কি না, এই ডেভেলপমেন্টটা আমাদের জন্ম থেকে শুরু হয় এবং আমাদের মৃত্যু পর্যন্ত, মানে আমাদের শ্মশান ঘাট বা আমাদের কবরস্থ হওয়ার আগে পর্যন্ত কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা আমাদের সঙ্গে পড়তে থাকে। যেমন আমরা বলি না যে আমাদের পড়ার কোনোদিন শেষ নেই, আমাদের পড়তেই হবে। কারণটা কি, কারণ আমাদের সমস্ত একটা মানুষ হয়তো মরেও যায়, ই সমান এমসি স্কয়ার আবিষ্কার করে আইনস্টাইন কিন্তু মারা গেল, তারপরে কি আর বিজ্ঞান নেই? বিজ্ঞান আছে। স্টিফেন হকিংসও মারা গেল, ব্ল্যাক হোলটা বলে দিয়ে মারা গেছে। আরো অনেক কিছু বৈজ্ঞানিক দিক থেকে আরো নতুন কোনো ইনভেন্ট হবে। ঠিক আছে, তো সেই দিক থেকে শেষের কোনো কিন্তু নাম নেই। ডেভেলপমেন্ট সবসময় মানুষ, এই যে মানুষ পড়ছে, যত বেশি জানছে তত বেশি পড়ছে, তাহলে তার আস্তে আস্তে কগনিশন আরো বেশি ভালো হচ্ছে। তো এই কারণে ডেভেলপমেন্টটাকে আমরা কি বলছি, যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হতে থাকে এবং এটা একটা সিস্টেমেটিক্যালি প্রসেস, একটা নির্দিষ্ট সিস্টেম মেনে হয়। ঠিক আছে, এবং এটা থ্রু লাইফ টাইম আমাদের এটা চলতে থাকে। এখানে দেখো একটা কথা লেখা আছে পিওপি। হোয়াট ইজ পিওপি না, পি ফর এটা প্রোগ্রেসিভলি, প্রোগ্রেসিভলি, ঠিক আছে, মানে প্রোগ্রেস অনুযায়ী ঘটছে। ও ফর অর্ডারলি, ক্রম অনুযায়ী, যে ছোট থেকে বড় আস্তে আস্তে একটার পর একটা, এই একটা পর একটা এই জিনিসটা ঘটবে। এবং পি ফর, আবার পি ফর এটা আছে, পি ফর হচ্ছে প্রেডিক্টিভলি। প্রেডিক্টিভ মানে কি, আমরা ডেভেলপমেন্টকে প্রেডিক্ট করতে পারি। ডেভেলপমেন্টটা অ্যাজ ইউজুয়াল প্রোগ্রেসিভ এবং অর্ডারলি নেচারে হয়, অর্ডারলি ক্রম অনুযায়ী কিন্তু এই জিনিসটা হতে থাকে। ঠিক আছে, তো এরপরে এই ডেভেলপমেন্টের পরের যে পার্টটা আছে, কি বলছে, ইন হিজ টাইম পিরিয়ড ইন্ডিভিজুয়াল গ্রোস ইন মেনি ওয়ে সাচ এস ফিজিক্যালি, মেন্টালি এবং ইমোশনালি। মানে ডেভেলপমেন্টটা কেবলমাত্র ফিজিক্যালি গ্রোথ ব্যাপারটার সঙ্গে যুক্ত নয়, দিস ইজ ডিপেন্ড অন হোলিস্টিক গ্রোথ। হোলিস্টিক গ্রোথ মানে তোমার সমস্ত দিক থেকে, মানসিক, মেন্টালি, ফিজিক্যালি, হ্যাঁ, ক্রিয়েটিভ,
কগনিশন, সাইকোলজিক্যাল সমস্ত দিক থেকে বিষয়গুলোকে তোমার কিন্তু কি এই ডেভেলপমেন্টটা ডিনোট করছে। কেবলমাত্র ফিজিক্যালি পার্ট বা কোয়ান্টিটিভ নেচারে কিন্তু ডেভেলপমেন্টটাকে আমরা কেবলমাত্র বলতে পারি না। কি বলছে, ডেভেলপমেন্ট ইনক্লুডস প্রোগ্রেসিভ, বললাম যেটা পি ফর প্রোগ্রেসিভ, এই টার্মোলজি গুলো মনে রাখবে যে ডেভেলপমেন্ট আছে প্রোগ্রেসিভের সঙ্গে যুক্ত রয়েছে। আবার কি বলছে, রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জেস, এটা কিন্তু এমন নয় যে হুট করে হলো আবার পরিবর্তন হয়ে যাবে, সেটা কিন্তু নয়। তাহলে ডেভেলপমেন্টটা অ্যাজ ইউজুয়াল পার্মানেন্ট চেঞ্জেস এবং ক্যান নট বি রিভার্সড, আমরা ডেভেলপমেন্টটাকে কখনো রিভার্স করতে পারি না। এক একটা ওয়ার্ড থেকে তোমাদের কিন্তু কোশ্চেন হতে পারে, তো বি কেয়ারফুল এবং এই এক একটা ওয়ার্ড তোমাদের কিন্তু মাথায় এটা রাখতে হবে। তাহলে কি বললাম, ডেভেলপমেন্ট পিওপি অর্থাৎ প্রোগ্রেসিভ, অর্ডারলি এবং হচ্ছে প্রেডিক্টিভলি, মানে আমি এটা ভবিষ্যৎবাণী এর আমি করতে পারি কিছু সময়ের জন্য, যে একটা ছেলের ইন্টেলেকচুয়াল আমি পাওয়ারের টেস্ট করে বুঝতে পারছি এই ছেলেটা ভবিষ্যতে কতদূর এগোতে পারে, কতদূর ক্লাসে যেতে পারে বা কি হতে পারে এর সম্বন্ধে আমরা একটা প্রেডিক্ট করতে পারি, ঠিক আছে। কিন্তু এই যে জ্বর, সর্দি, কাশি, তাহলে এগুলো কি স্যার ডেভেলপমেন্টের মধ্যে পড়বে না? এগুলো কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে আমাদের পড়ছে না, ঠিক আছে। এবার ডেভেলপমেন্টের কিছু বৈশিষ্ট্য আরো আছে, কি না ডেভেলপমেন্ট কিন্তু মডিফিয়াল, এটাকে মডিফাই করা যায়। তুমি আজকে কিছু ভুল জেনেছো, ঠিক আছে, কালকে তোমাকে ভালো করে পড়ালে তুমি সেটা ভালো জানতেও পারো, ঠিক আছে। এবার কি বলছে, ডেভেলপমেন্ট ইজ এ প্লাস্টিক নেচার, চেঞ্জেবল। প্লাস্টিক নেচার চেঞ্জেবল কেন বলা হচ্ছে না, এই যে প্লাস্টিক, দেখো তুমি যখন একটা টেপ, সাদা টেপ বা আমাদের ওই 4 টাকা 5 টাকা করে একটা সাদা আমরা টেপ পাই না, যে সাদা টেপ একদম, প্লাস্টিকটা যখন একবারে তুমি যখন খুলবে, তারপরে তুমি কি কোনো মতে প্লাস্টিকটাকে আগের অবস্থায় নিয়ে যেতে পারবে? দেখতে পাবে না, কারণ কি তার মধ্যে অনেকগুলো স্ক্র্যাচ এইভাবে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো সেরকমই আমাদের ডেভেলপমেন্টের নেচারটাও কিন্তু সেরকম প্লাস্টিক। এখানে প্লাস্টিকের কথা মনে আসতে তোমাদের আরেকটা কথা বলে দিই, একটা হয় প্লাস্টিসিটি, আর একটা হয় কি, আরেকটা হয় তোমার ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি মানে কি, যদি আমরা একটা রবার ধরি, রবারটাকে যদি আমরা একটুক্ষণ জোরে একটু পুল করি, মানে দুদিকে যদি টানি, তাহলে আবার ছেড়ে দিলে সে একই অবস্থায় ফিরে আসবে। কিন্তু প্লাস্টিক নেচার মানে কি, তুমি একবার প্লাস্টিকটাকে যে অবস্থায় আগে ছিল তাকে যদি সেই অবস্থা থেকে একবার বিচ্যুত করে ফেলো, তুমি কোনো মতে আবার তাকে আগের অবস্থায় নিয়ে যেতে পারবে না। আমাদের ডেভেলপমেন্টটা সম্পূর্ণরূপে এই প্লাস্টিক নেচারটাকেই ডিনোট করে, এই প্লাস্টিসিটিকে ডিনোট করে না। তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে। এখানে একটা কথা আছে যে নিউরোপ্লাস্টিসিটি। হোয়াট ইজ নিউরোপ্লাস্টিসিটি? আমি তো এক্ষুনি বললাম প্লাস্টিসিটি মানে যেটা পরিবর্তন যোগ্য নয়, ঠিক আছে। তাহলে ডেভেলপমেন্টটা কি? তাহলে ডেভেলপমেন্টটাও কিন্তু এরকম পরিবর্তন যোগ্য নয়। তাহলে এখানে নিউরোপ্লাস্টিক কথা যেটা বলা হচ্ছে, নিউরোপ্লাস্টিক কি না, তুমি জীবনভর ধরে ছোটবেলা থেকে দেখো আমাদের কিছু এমন একটা ইনসিডেন্ট আমাদের সামনে ঘটে যায় বা হয়েছে, বা তোমার জীবনে কিছু না কিছু এমন ইনসিডেন্ট ঘটেছে, তুমি বলছো আমি ভুলতে চাইলেও আমি ভুলতে পারছি না। সে যে কোনো হতে পারে, রিলেশনশিপ হতে পারে, তোমার ছোটবেলার কোনো ঘটনা হতে পারে, বা কোনো 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 ঘটনা, ঠিক আছে, যেটা তোমার মাথায় গেঁথে গেছে এবং সেটা তোমার মাথা থেকে হয়তো বেরোচ্ছে না। এবার বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোমাতে চলে গেলাম, আলাদা ব্যাপার, সেটা আলাদা জিনিস। কিন্তু আমাদের অ্যাজ এ ডেভেলপমেন্ট পিরিয়ড, নিউরোপ্লাস্টিসিটি বলতে এই জিনিসটা বোঝায় আমাদের জন্মগত আমরা যে সমস্ত জিনিস এক্সপিরিয়েন্স করি, যে সমস্ত জিনিস আমরা বুঝি, সেই সমস্ত জিনিস কিন্তু আমাদের মাথায় থেকে যায় অ্যাজ এ অভিজ্ঞতা হিসেবে বা এক্সপিরিয়েন্স হিসেবে, এবং সেগুলো এরকম একটা স্ক্র্যাচের সৃষ্টি করে, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা নিউরোপ্লাস্টিসিটি বলছি। এটা কার মাধ্যমে হচ্ছে? হাউ এক্সপিরিয়েন্স চেঞ্জেস দ্য ব্রেন। তোমার যত এক্সপিরিয়েন্স হচ্ছে, তুমি আজকে যেটা জেনেছো, কালকে তুমি নতুন আরেকটা কিছু জানছো বা সংযোজন করছো, বা যেটাকে হয়তো বাদ দিয়ে দিচ্ছ, কিছু জিনিস ঘটনা ঘটেছে। তুমি আজকে প্রথম যখন চোখ মেলে দেখলে, আচ্ছা এটাকে ঘোড়া বলো, সামনে যখন উট দেখলে, উটকেও বলছো, তুমি তাকেও ঘোড়া বলছো। কেন কেন তুমি তাকে ঘোড়া বলছো না? তারও 4 পা দেখেছো, এরও 4 পা দেখেছো, এরও মুখ দেখেছো, এরও মুখ দেখেছো, কিন্তু কেউ তোমাকে বললো যে না, এটা দেখো পিঠের দিকে একটু উঁচু আছে, এটা মরুভূমি অঞ্চলে থাকে, এটাকে উট বলে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার তোমার আগে যে ধারণাটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হলো, ঠিক আছে। তাহলে এই একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমাদের কিন্তু এই জিনিসটা পরিবর্তন হয়। তাহলে আমি বললাম কি, ডেভেলপমেন্টটা একটা ব্রড কনসেপ্ট এবং গ্রোথটা হচ্ছে তার একটা ছোট অংশ মাত্র, ঠিক আছে। এবার ডেভেলপমেন্টের বিভিন্ন পার্ট আছে, যেটা আমি প্রথমেও বলছি, যেখানে বলছে কি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তুমি ফিজিক্যালি কতটা ম্যাচিওর হয়ে উঠছো। ছোট থেকে তুমি এবার একটা শক্তিশালী পুরুষ বা মহিলাতে পরিণত হয়ে উঠলে শিশু থেকে, তাহলে এই যে ম্যাচুরেশনটা ঘটছে তোমার বডি, বোন বা তোমার মাথার মস্তিষ্কে চিন্তা ভাবনা সমস্ত দিক থেকে, সেটা হয়ে যাবে তখন কগনিটিভ ডেভেলপমেন্ট। যখন তুমি 5টা মানুষের সঙ্গে মিশতে পারবে, কথা বলতে পারবে,
বা সবার সঙ্গে মিশে থাকতে পারবে, তখন সেটা তোমার সোশ্যাল ডেভেলপমেন্টকে ডিনোট করবে। আর তুমি যখন ইমোশনালি ব্যাপারটা যখন ডিনোট করছো, এই যে কান্না, হাসি, দুঃখ, ফিলিংস, এই যে ব্যাপারগুলো আছে, সেগুলো সব আমার কিন্তু ইমোশনাল ডেভেলপমেন্টের সঙ্গেই যুক্ত থাকবে। তাহলে এগুলো মূলত পার্ট আমাদের ডেভেলপমেন্টের মধ্যে পড়তে হবে, এগুলো বিভিন্ন ডাইমেনশনাল। তাই কারণে একে কি বলা হচ্ছে না, ডেভেলপমেন্ট ইজ এ ডাইরেকশনাল, মানে একটা নির্দিষ্ট ডাইরেকশন আছে, এবং এটা মাল্টি ডাইমেনশনাল অলসো, বিভিন্ন মাল্টি তার বিষয়গত দিকটাও কিন্তু সে নজর রাখে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকলো। এরপরে আমরা কিছু কোশ্চেন্স করে নিই। প্রথমে এই কোশ্চেনটা তুমি দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ নট কারেক্ট। বলো, এখানে 4টে অপশন আছে, কোন অপশনটা ঠিক হবে এটা বলো। নট কারেক্ট বলেছে, মানে বাদ বাকি 3টে কারেক্ট হবে, একটা ভুল। সবাই আছো তো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বলো। স্যার বি হবে। বি। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। বি, তাই তো? হুম। বেশ, আচ্ছা এ কেন নয় কেউ এক্সপ্লেন করে বলে, একজন করে বলবে, কেউ এটা কেন নয় বলে তোমাদের মনে হচ্ছে? গ্রোথ গ্র্যাজুয়ালি রেফার্স টু কোয়ান্টিটিভ চেঞ্জেস while ডেভেলপমেন্ট রেফার্স কোয়ান্টিটিভ চেঞ্জেস। স্যার গ্রোথ তো কোয়ান্টিটেটিভ চেঞ্জেস এবং ডেভেলপমেন্ট তো কোয়ালিটেটিভ চেঞ্জেস, তো এটা তো ঠিকই আছে। হ্যাঁ, তাহলে এটা ঠিক, মানে কোয়ালিটেটিভ বলেছে ঠিক আছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা কোয়ান্টিটিভও বলতে পারি, কিন্তু কোয়ালিটিটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ডেভেলপমেন্টে কি অ্যাজ ইউজুয়াল কোয়ালিটেটিভ চেঞ্জ। আচ্ছা বেশ, সিটটা কেন নয়? গ্রোথ স্টপস when the maturity is attained। আমাদের গ্রোথটা তখনই বন্ধ হয়ে যায় যখন আমাদের ম্যাচুরেশন কমপ্লিট হয়ে যায়, এটা কি ঠিক? না স্যার। এটা ঠিক তো? এটা ঠিক নয়। আমরা এখানে কি বললাম যে এখানে এই যে পার্টটাই আমরা পড়লাম, এখানে আমরা কি বললাম বলো তো বাবা? আমরা বললাম যে ম্যাচুরেশনটা কি না, গ্রোথ আর ডেভেলপমেন্ট, সরি এখানে না, আগেরটা এই দেখো, ম্যাচুরেশনটা আমরা কি বললাম যে আনফোল্ডিং এন্ড ইন্ডিভিজুয়াল ইনহারেন্ট ট্রিটস, মানে একজন মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা যখন পরিপূর্ণভাবে বিকশিত হলো তাকে তো আমরা ম্যাচুরেশন বলছি। তাহলে এটা কার সঙ্গে যুক্ত? এটা হেরিডিটির সঙ্গে যুক্ত। মানে কি, এটা গ্রোথটাকেই তো ডিনোট করছে, মানে তুমি কতদূর বাড়তে পারবে বা তোমার হাইট কতদূর এগোবে সেটা সম্পূর্ণরূপে তোমার তো এটা হেরিডিটির উপর নির্ভর করছে। ঠিক আছে, যেটা তোমার আবার কি, যেটা তোমার গ্রোথকে ডিনোট করছে। তাহলে ম্যাচুরেশনটা কার সঙ্গে সম্পর্কযুক্ত? অবশ্যই ম্যাচুরেশনটা আমাদের গ্রোথের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক কিনা? আমরা আমরা বলছি কি, গ্রোথটা আমাদের শরীরে হয়তো আমাদের জেনেটিক্যালি আমাদের যত গ্রোথ হওয়ার কথা, যে টাইম পিরিয়ডে সমস্ত গ্রোথ আমার কমপ্লিট, তাকেই আমরা ম্যাচুরেশন কথাটা বলছি। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে প্রশ্নটা আছে আমাদের, এটা ভালো করে পড়ো, এটা ভালো করে পড়ো। সিট নাম্বার কি প্রশ্ন আছে? গ্রোথ স্টপস when the maturity is attained। যখন ম্যাচুরিটি চলে আসে তখন তো গ্রোথটা বন্ধ হবে, এটা তো ঠিকই, ঠিক কিনা? বাদ বাকি সবাই চুপ কেন গো? বোঝাচ্ছে?